আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউন্ড টাউন্ড সব ঠিক আছে কিনা, স্ক্রিন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আমরা একটু অপেক্ষা করি, সবাই ক্লাস জয়েন করার পরে হচ্ছে যে শুরু করবো ইনশাআল্লাহ। গত দুই সেশনে যে আমরা কোশ্চেনের সমাধান করছি, তোমরা সেই ক্লাসগুলো ছিল কিনা আমাকে একটু জানাও, কে কে ছিল কে কে ছিল না। ওকে, জাযাকাল্লাহু খায়রান শাহানুর। তো যারা আজকে ক্লাসে নতুন, আমি তাদেরকে একটু রিমাইন্ড করে দিই, সেটা হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো সমাধান করছি না, কারণ সমাধান হচ্ছে বইতে দেওয়া আছে ব্যাখ্যা সহ। আমরা হচ্ছে কোশ্চেন টাইপ বোঝার চেষ্টা করতেছি, প্রশ্ন অ্যানালাইসিস করতেছি, এগুলো হচ্ছে অ্যানালাইসিস ক্লাস, যাতে আমরা যখন মূল পড়ায় যাব, মূল ক্লাসে যাব, তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার থাকে যে একটা চ্যাপ্টারের কোন অংশে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কোথায় কম গুরুত্ব দিতে হবে। এই জিনিসটার যদি আমরা না পারি, তাহলে হচ্ছে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, এবং হচ্ছে যে অনেক সময় অনেকের ক্ষেত্রে হচ্ছে যে থট ব্লক হয়ে যায় পরীক্ষার হলে গিয়ে অনেক বেশি তথ্য মনে রাখতে চাওয়ার কারণে বা চেষ্টা করার কারণে। তো এই জন্য আমরা চাইবো যে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলোতে বেশি গুরুত্ব দিব, আর যেগুলো কম ইম্পর্টেন্ট আমরা সেগুলোতে কম গুরুত্ব দিব, একটা ফোকাসড প্রিপারেশন নেওয়ার জন্য। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন নেওয়ার এটাই একটা ক্রাইটেরিয়া যে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব, দেখবো যে কোন টাইপের কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টাইপের কোশ্চেনগুলো কম ইম্পর্টেন্ট, বইয়ের কোন অংশে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন অংশে কম গুরুত্ব দিতে হবে। এটা ফ্রম দি ভেরি বিগিনিং, একদম ফার্স্ট স্টেপই হচ্ছে এটা। এই জন্য আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে, সেই সেকেন্ড টাইমারদের জন্য আমরা তাদের এই ক্লাসগুলো নেওয়ার প্ল্যান করছিলাম। তারপর আমি চিন্তা করছি যে যেহেতু এই জিনিসটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, ইন জেনারেল সবার অনেক বেশি উপকারে আসবে,
সেজন্য আমি এই ক্লাসগুলো হচ্ছে যে ফ্রি করে দিচ্ছি, এই লাইভ ক্লাসগুলো। তো তোমরা আশা করি এটা দ্বারা সর্বোচ্চ বেনিফিটেড হবা এবং হচ্ছে যে এই কোশ্চেনগুলোর অ্যানালাইসিস পুরো ক্লাসে মনোযোগ দিয়ে করবা এবং নিজে হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিস করবা, প্রশ্নের টাইপ বোঝার চেষ্টা করবা এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিবা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা তোমাদের সবার জানাও। শুরু করতেছি 2-1 মিনিটের মধ্যে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তবে আলোচনা শুরু করি। হ্যাঁ, আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো প্রথম যে কোশ্চেন আমাদের জন্য সেটা হচ্ছে সেমি মাইক্রো পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উৎস কি? সেমি মাইক্রো পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উৎস কি? এখন এটা হচ্ছে থায়োঅ্যাসিটামাইড। তোমরা যারা বইতে এটা হচ্ছে যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ওই চ্যাপ্টারের কোশ্চেন থেকে আসছে। এখন এই কোশ্চেন থেকে আমরা যে ইনফোটা বা যে ম্যাথটা নিতে পারি, আমরা যে অ্যানালাইসিসের 3টা পদ্ধতি আছে, সেমি মাইক্রো, মাইক্রো, ম্যাক্রো, এই 3টা পদ্ধতিতে কোন পদ্ধতিতে কোন সাইজের মলিকিউলস গুলো নিয়ে কাজ করা হয়। তারপরে সেই ক্ষেত্রে যেমন হচ্ছে যে তোমার মাইক্রো পদ্ধতিতে হাইড্রোজেন সালফেটের একটা সোর্স আছে, তো সেটা কিরকম, এই জিনিসগুলো তোমাদের এখান থেকে পড়া লাগবে। মানে এই 3টা পদ্ধতি যেটা, সেটা তুলনামূলক দেখবে একটা চার্ট আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে, সেটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এই টাইপের কোশ্চেনগুলো তোমরা কভার করতে পারবে ইনশাআল্লাহ। আর এটার পাশাপাশি এই চ্যাপ্টারে আরো একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে তোমরা দেখবে যে অনেকগুলা জিনিসের ক্ষতিকর দিক এবং সংরক্ষণ পদ্ধতি আছে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলোর ক্ষতিকর দিক কি এবং হচ্ছে এগুলো কিভাবে আমরা সংরক্ষণ করবো, এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই কোশ্চেন থেকে আমরা এই মেসেজটা নিব। এরপর আসো পরের কোশ্চেন, নিচের কোনটি ঈশ্বর কণা নামে পরিচিত? হ্যাঁ, তো এটা হচ্ছে যে হিগস বোসন কণা। এটা হচ্ছে তোমার কোন জ্যোতির্বিজ্ঞান আছে না, আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের লাস্ট যে চ্যাপ্টারটা আছে, 11th চ্যাপ্টার, সেখান থেকে আসছে। তো এখানে তোমার হচ্ছে বিভিন্ন জিনিসে তোমার ওই যে বিশেষ বিশেষ তথ্য, বিশেষভাবে হচ্ছে তোমার গ্রহের নক্ষত্রের মৃত্যু কিভাবে হয় সেই জিনিসগুলো আসে। আর হচ্ছে যে তোমার কিছু বেসিক ইনফরমেশন প্লাস হচ্ছে তোমার কিছু মান টান এগুলো আসে। যেমন একবার আসছে যে এই তোমার একটা স্পেসিফিক মান, সূর্যের প্রতি সেকেন্ডে কি পরিমাণ হচ্ছে যে শক্তি তৈরি করে বা নিঃসরণ করে, এরকম। তো এই জিনিসগুলো হচ্ছে যে এখান থেকে তোমরা এই কণাগুলো সম্পর্কে পড়তে হবে, বোসন কণা, মেসন কণা, লেপটন কণা। তারপরে তোমার হচ্ছে যে এগুলার নক্ষত্রের মৃত্যু যেটা আছে সেটা নিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে হচ্ছে যে এই চ্যাপ্টার কোশ্চেনগুলো পারবে। এই 2টা টপিক হচ্ছে এই চ্যাপ্টারে বেশি ইম্পর্টেন্ট। আর আমরা এই কোশ্চেন থেকে এই মেসেজটা নিতে পারি যে আমাদের কণাগুলো নিয়ে পড়াশোনা করা লাগবে, কণাগুলো পরিচিতি, দেখবে যে অনেক টাইপের কণা আছে ওইখানে, সেই কণাগুলো পরিচিতি নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এরপর আসো থার্ড যে কোশ্চেনটা, সে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি, ফিজিক্সে এই টাইপের কোশ্চেন আসবে একদম কম। ফিজিক্সে এই টাইপের তোমার হচ্ছে যে এই টাইপের মানে কোনো একটা জিনিস সম্পর্কে ইনফো, এটা আসবে হাইয়েস্ট 4 থেকে 5টা। হ্যাঁ, এই রিলেটেড কোশ্চেন। তো তারপরে এগুলোর জন্য বেশি কষ্ট করতে হয় অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এগুলো কোন জায়গা থেকে আসবে সেটা আগে থেকে বলা যায় না, এই জন্য একটু কষ্টটা বেশি হয়। আচ্ছা, এরপর আসো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড এজ এ মডেল এজ ওয়েল এজ মেইন ভার্ব। মানে কোনটাকে আমরা মডেল হিসেবে ইউজ করতে পারি, মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি, হচ্ছে নাউন। তো এটা হচ্ছে যে ভার্ব যখন আমরা পড়বো, ভার্বের মধ্যে এরকম আছে, ভার্বের যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে সেগুলোর মধ্যে ইজিলি তোমরা পেয়ে যাবে। আর আমরা যেরকম আমাদের ব্যাচগুলোতে পড়াই, তোমরা নিজেরা যারা আমাদের ব্যাচে আসো তারা তো আসোই, আর যারা বাইরে তারা হচ্ছে যে এই 2টা বই অবশ্যই ফলো করবা। একটা হচ্ছে এফএক্স এবং একটা হচ্ছে মাস্টার ইংলিশ। এই 2টা বইয়ের থেকে আগে হচ্ছে তোমার কনসেপ্ট বুঝতে হবে, সেই কনসেপ্ট বুঝে তারপরে এই বই 2টা থেকে প্র্যাকটিস করতে পারো। আর আমি হচ্ছে যে আমাদের তোমরা স্ক্রিনটা আমি সর্বোচ্চ তোমার হচ্ছে যে মানে ইয়ে করে রাখছি আর কি। হ্যাঁ, আর একটু করা যায় কিনা, আর একটু করা গেলে তোমার হচ্ছে যে মানে বাদ পড়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত। হ্যাঁ, গুড। তোমাদের অসুবিধার কথা আমাকে জানাবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে হচ্ছে যে কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে, তারপরে এই 2টা বই থেকে প্র্যাকটিস করতে হবে। এই ছাড়াও আমরা তোমার ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো পোল আকারে আমাদের হচ্ছে যে যে
টেলিগ্রাম গ্রুপে আমাদের একটা দুর্নিবার প্রি পোল আছে, তোমরা সার্চ করতে পারো, অথবা আমাদের মেইন গ্রুপে আমরা প্রায়ই হচ্ছে যে তোমার এটা লিঙ্ক দিয়ে থাকি, দুর্নিবার প্রি পোল এরকম একটা তোমার হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা গিয়ে পোলগুলো প্র্যাকটিস করতে পারো। সেখানে হচ্ছে আমরা ইংলিশের টপিক ওয়াইজ পোল দিব কিছুদিন পরে ইনশাআল্লাহ। আপাতত হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পোল দেওয়া হচ্ছে, এরপর হচ্ছে যে আমাদের জিকে ইংলিশের টপিক ওয়াইজ পোল দেওয়া হবে, তোমরা সেগুলো সলভ করে বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, এখান থেকে হচ্ছে ভার্বগুলো আমাদের পড়তে হবে, ভার্বের হচ্ছে যে এই যে আবার সাব ক্লাসগুলো আছে সেগুলোর ক্লাসিফিকেশন মানে ডেফিনিশন পড়তে হবে, এক্সাম্পল পড়তে হবে। হ্যাঁ, এটা আমি প্রায়ই বলি, তোমরা খেয়াল করো। এরপর হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ প্রনাউন আর হু, হোয়াট, হুইচ, এটা হচ্ছে কি ধরনের প্রনাউন, রিলেটিভ প্রনাউন। এখন দেখো আমি তোমাদের বলি, আবার তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ কখন, পরীক্ষার পরে। তা আমি তোমাদের যেটা যেভাবে গাইড করতেছি তোমরা সেটা সেভাবে ফলো করলে, ভালো করে চেষ্টা করলে ইনশাআল্লাহ ভালো করবা। আমি তোমার এখানে কি বলতেছি, ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা পার্টস অফ স্পিচ থেকে আসছে, এটা তুমি হচ্ছে যে আইডেন্টিফাই করলা। সেকেন্ডলি কি আইডেন্টিফাই করলা, এটা প্রনাউন থেকে আসছে। থার্ডলি আইডেন্টিফাই করলা কি প্রনাউনের একটা সাব ক্লাস সম্পর্কে আসছে। তাহলে তোমার কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে যে ওভারঅল পার্টস অফ স্পিচ খুব ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে যে তোমার 7 স্টার টপিক। হ্যাঁ, তারপরে আরেকটা কি, তারপর হচ্ছে এবার প্রনাউন গুলার হচ্ছে যে প্রনাউন, নাউন, প্রনাউন প্রত্যেকটা পড়তে হবে, এইগুলার আবার ক্লাসিফিকেশন পড়তে হবে, এগুলার আবার ক্লাসিফিকেশন পড়তে হবে। এগুলার ক্লাসিফিকেশনের মধ্যে আবার কি, এগুলার ক্লাসিফিকেশন যখন তুমি পড়বা, ক্লাসিফিকেশনের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোর হচ্ছে আবার ডেফিনিশন পড়বা, এক্সাম্পল পড়বা, সেগুলো আবার ডেফিনিশন, এক্সাম্পল। হ্যাঁ, ডেফিনিশন, এক্সাম্পল এবার পড়বো। অনেকে কি করে জানো, তোমাদের মধ্যে অনেকে কি করো, তোমরা হচ্ছে যে ইংলিশ পড়তে গিয়ে জাস্ট হচ্ছে যে কোশ্চেন সলভ করে চলে যাও, এটা হচ্ছে রং একটা অ্যাপ্রোচ। তোমাকে হচ্ছে যে জিনিসগুলা অ্যাজ ইট ইজ পড়তে হবে, যেটা যেভাবে পড়া দরকার সেটা সেভাবে পড়তে হবে। হ্যাঁ, তাহলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো আসো আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা টাইপ আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে দ্য ওয়ার্ড রিক্যালসিট্র্যান্ট মিনস, এটা হচ্ছে তোমার ওই কিছু আছে না ওয়ার্ড মিনিং টাইপের, ওই টাইপের কোশ্চেন। মিউটিনাস, রিক্যালসিট্র্যান্ট অবাধ্য, দুর্দশা, তো এটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে মিউটিনাস এরকম। তাহলে এটা সিনোনিম থেকে আসছে, আমরা একটা হচ্ছে যে মিনিং থেকে আসছে এটাও বলতে পারি, বা মেইনলি হচ্ছে যে সিনোনিম ধরে নিতে পারি। তাহলে হচ্ছে যে সিনোনিম থেকে প্রায় প্রতিবারই কোশ্চেন আসে। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতিবারই কোশ্চেন আসে, এগুলো মাস্ট করতে হবে, মাস্ট নো। তো সিনোনিম অ্যান্টোনিম তোমরা কিভাবে পড়বে এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত হচ্ছে আমি তোমাদেরকে অ্যানালাইসিস করাচ্ছি যে সিনোনিম অ্যান্টোনিম একটা 7 স্টার টপিক। হ্যাঁ, তোমাকে সিনোনিম অ্যান্টোনিম না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। এখন কথা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকে কথাগুলো জানো যে বা এই টপিকটার নামও জানো যে সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসে, তোমরা বুঝতে পারো না আসলে কোনটা কিভাবে অ্যাপ্রোচ করবা, সেটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। মেইনলি হচ্ছে তোমার ওই দুইটা বই থেকে, যে দুইটা বইয়ের কথা বললাম সেই দুইটা বইয়ের সকল সিনোনিম অ্যান্টোনিম আগে পড়ে ফেলতে হবে। এরপরে তুমি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে থাকো, তারা যদি এক্সট্রা কিছু দেয় তাদেরগুলো ফলো করতে পারো। যদিও আমরা আমাদের ব্যাচে কখনো এক্সট্রা কিছু দিব না, কারণ আমরা জানি যে এপেক্স এবং হচ্ছে যে মাস্টার ইংলিশ আমরা ফলো করে পড়াই দিলে সেখান থেকে 15টা কোশ্চেন স্টুডেন্টরা কমন পাবে ইনশাআল্লাহ। এটার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। তো এটাই আমরা করবো ইনশাআল্লাহ। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, এখানে শর্টলি কি, শর্টলি হচ্ছে অ্যাডভার্বিয়াল। কেন শর্টের সাথে এলওয়াই বসে তোমার কাকে মডিফাই করছে, আমরা যদি আমরা জানি যে তোমার ভার্বকে যখন মডিফাই করবে তখন হচ্ছে যে আমরা কি বলবো, এটাকে বলবো অ্যাডভার্ব, ভার্বকে। আর যদি তোমার হচ্ছে যে নাউনকে মডিফাই করে তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এরকম জাস্ট তোমাকে ছোট একটা কনসেপ্ট থাকতে হবে। এটা হচ্ছে লিভিং শর্টলি, মানে লিভ করতেছে কখন, দেরিতে যাবে নাকি তাড়াতাড়ি যাবে, এই ভার্বটাকে হচ্ছে যে মডিফাই করতেছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল হবে। এরকম আর কি, তোমাকে মানে জাস্ট আমি কিছু কিছু হয়তো তোমার একটু কনসেপ্ট বুঝাবো, এই জন্য জাস্ট হচ্ছে তোমরা কিভাবে আসলে পড়বা সেটা বোঝানোর জন্য। আদারওয়াইজ আমরা কনসেপ্টের ভিতরে যাবো না, আমরা জাস্ট হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করবো। তাহলে এটাও কিন্তু পার্টস অফ স্পিচ থেকে মোটামুটি চলে আসছে, পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব থেকে চলে আসছে, অ্যাডভার্বগুলো পড়তে হবে। এরপরে হচ্ছে যে তোমার কোন ওয়ার্ডের সাথে কি যুক্ত করলে অ্যাডভার্ব হয় সেটা পড়তে হবে। মোট কথা অ্যাডভার্বের একটা বেসিক তোমার হচ্ছে নলেজ থাকতে হবে, কনসেপ্ট থাকতে হবে, তাহলে এই টাইপের কোশ্চেন তুমি পারবে। এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের মোলার আয়তন কত? 1 মোল যদি হয় তাহলে সেটা তোমার হচ্ছে যে কত, 22.4 লিটার। তো 22.4 পরে জিরো দেওয়া যায়, সমস্যা নেই। এটা জাস্ট ডিরেক্ট একটা কোশ্চেন, মানে জাস্ট একটা জিনিসের নাম বললো আর কি, যে কোনো গ্যাসের 1 মোল ইকুয়ালস টু 22.4 লিটারই হবে। কোন যোগে নাইট্রেইল কার্যকরী মূলক আছে? নাইট্রেইল মানে কি, সায়ানাইডের অপর নাম নাইট্রেইল। আমি তোমাদের বারবার জৈব রসায়ন যখন পড়াইছি তখন বারবার পড়াইছি সায়ানাইড মূলকের অপর নাম হচ্ছে নাইট্রেইল মূলক, এটা যাতে তোমরা না ভুলো। তোমরা এটাকে সায়ানাইড হিসেবে অনেকে চিনো, কিন্তু এটা আরেকটা নাম যে নাইট্রেইল, এটা অনেক সময় খেয়াল করো না, এটা খেয়াল করতে হবে। মোট কথা এখান থেকে আমরা যে মেসেজটা নিতে পারি
সেটা হচ্ছে কার্যকরীমূলকের যে চার্টটা আছে, কার্যকরীমূলকের চার্টটা ভালো করে পড়তে হবে। কার্যকরীমূলকের চার্ট এখান থেকে প্রায় ঘুরে ফিরে কোশ্চেন আসে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইড, তারপর নাইট্রাইল, তারপর হচ্ছে কিটোমূলক, কার্বনিল মূলক, এই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো পড়বা। ইথার মূলক, হ্যাঁ। আর এর আগে কোশ্চেন নিয়ে আমি তো একটু কম কথা বলছি, সেটা হচ্ছে তোমরা এই বিভিন্ন তাপমাত্রা, যেমন এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার তোমরা জানো, তারপরে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত, রুম টেম্পারেচার, মোলার আয়তন কত, এই জিনিসগুলো তোমরা পড়তে হবে। মানে কিছু কিছু মানে কনস্ট্যান্ট ভ্যালু যেটা আছে, কনস্ট্যান্ট ভ্যালু, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে ও কেমিস্ট্রির ক্ষেত্রে। এখান থেকে তুমি এই ইনফরমেশন, যেমন প্লাঙ্কের ধ্রুবক, অ্যাভোগাড্রো ধ্রুবক, তারপরে এখানে তোমার হচ্ছে ছোটখাটো যে ম্যাথগুলো আছে, মোলার গ্যাস আয়তন কত, কক্ষ তাপমাত্রা কত, পরমাণু তাপমাত্রা কত, এরকম যে কিছু স্পেসিফিক ভ্যালু আছে, হ্যাঁ। তারপর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, একটা হচ্ছে যে জুল মোল পার ক্যালভিনে হচ্ছে একরকম, লিটার অ্যাটমসফিয়ার একরকম। এই জিনিসগুলো তোমরা আলাদা আলাদা ভাবে করে, কনস্ট্যান্ট কিছু ভ্যালু আছে সেগুলোর নাম মনে রাখতে হবে, কিছু ধ্রুবক আছে সেই ধ্রুবকগুলোর মান মুখস্থ করতে হবে। এবার আসো আমরা এখানে আসি, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এটা হচ্ছে মা। মাকে লিখছে আনিসুল হক লিখছে, হ্যাঁ। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। তো আমরা যখন হচ্ছে যে তোমাদের জিকে পড়াবো, দেখবা যে হচ্ছে যে এরকম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, নাটক, গান, সিনেমা যা যা আছে আমরা সবগুলা সুন্দরভাবে চার্ট আকারে পড়াই দিব। তো তোমরা সেগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের জিকে ইংলিশের ব্যাপারে আমাদের হচ্ছে যে একটু কিছুদিন আগে পরিকল্পনা ছিল এরকম যে আমরা আগামী এই মাসের মানে মে মাসে 10-15 তারিখের মধ্যে একটা কোর্স লঞ্চ করব, কিন্তু আমাদের প্ল্যানটা স্লাইটলি চেঞ্জ হয়েছে। আমরা আপাতত হচ্ছে যে আমাদের মেইন ব্যাচের সাথে ওইটা অ্যাফিলিয়েটেড থাকবে আর কি। তো মেইন ব্যাচে আমরা আপাতত হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে হচ্ছে আমরা সেটা আর একটু পরে করবো আর কি ইনশাআল্লাহ। আমি তোমাদের জানাই দিব সেই আপডেটটা কখন আমরা করব। আচ্ছা, এরপরে এখানে আরো কয়েকটা জিনিস তোমরা এগুলো পড়ে নিবা। মোট কথা হচ্ছে যে আমরা এখান থেকে কি মেসেজ নিতে পারি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, নাটক, সিনেমা, ছোট গল্প, তারপরে তোমার যা যা সাহিত্যিক কর্ম আছে, শিল্পকর্ম আছে, এগুলো আমাদের পড়তে হবে। কি ভাস্কর্য আছে, কি স্থাপত্য আছে, কি প্রতিষ্ঠান আছে, সব কিছু আমাদের রিলেটেড পড়তে হবে, মুক্তিযুদ্ধ রিলেটেড। এগুলো আমরা ক্লাসে পড়বো ইনশাআল্লাহ, সুন্দর করে গোছায় পড়াই দিব, তোমরা পারবে। এবার আসো তোমরা নিজেরাও পড়ে নিবা ভালোভাবে, বাসায় পড়তে হবে, ক্লাসও করতে হবে। কোন ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ, কোন ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। দেখো আমি একটা কথা প্রায়ই বলি, এ ধরো তোমার কয়েকটা জিনিস পড়বা, এই কথাটা শুনো ভালো করে, তাহলে ইনশাআল্লাহ দেখবা যে তোমরা অনেকগুলো জিনিসের কোশ্চেন কমন পাচ্ছ বা পারতেছো। শৈবাল ছত্রাক আছে, তারপর হচ্ছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা আমি সংক্ষেপে লিখতেছি, টেরিডোফাইটা আছে, তারপরে ধরো টেরিডোফাইটা আছে, তারপরে তোমার হচ্ছে যে নগ্নবীজি আবৃতবীজি আছে, নগ্নবীজি আবৃতবীজি আছে, তারপরে তোমার হচ্ছে যে নগ্নবীজি আবৃত মালবেশি পড়ে এগুলো আছে, তারপরে এরকম করে অনেক কিছু আমি বলতে পারি যেগুলার ক্ষেত্রে বা তুমি কনসেপ্টে বা সাথে যায় না, তারপর আমি বলতেছি মানে একই টার্ম বুঝাবো। সালোক সংশ্লেষণ, শ্বসন, এমাইটোসিস, মাইটোসিস, মিউসিস, বিভিন্ন জিনিসের দুইটা, একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে গুরুত্ব। এই রিলেটেড এই কোশ্চেনটা হচ্ছে বেশিরভাগ গুরুত্ব রিলেটেড, হ্যাঁ। তারপর হচ্ছে তোমরা আরেকটা চ্যাপ্টার কোষ রসায়নের ক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলা হচ্ছে কি, এগুলা তোমার হচ্ছে যে গুরুত্ব। তো গুরুত্বের মধ্যে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি তোমাদের গত ক্লাসেও বলছি, আমার একজন টিচার বলছে বায়োলজি পড়তে গিয়ে যেখানে তুমি পাবা গুরুত্ব, সেটা তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তো এটা তোমরা ভালো করে মাথায় সেট করে নিবা। তো কোন ছত্রাকে দেখবে যে সাইকাস থেকেও প্রায় ঘুরে ফিরে সাইকাসের ফাংশন থেকে কোশ্চেন আসে। তোমরা যারা মোটামুটি পড়াশোনার প্রতি একটু সিরিয়াস, একটু বইটো ঘাটো, তারা কিন্তু আমার কথাগুলো খুব ভালোভাবে রিলেট করতে পারবে। আমি তোমাদের থেকে তারপরে একটু জেনে নিচ্ছি তোমরা কি ভাইয়ের কথাগুলো রিলেট করতে পারতেছো পড়ার সাথে। আমি যে যে জিনিসটা, যে মেসেজটা তোমাদের দিতে চাচ্ছি, যে টপিকটা বুঝতে চাচ্ছি, সেটা কি তোমরা ধরতে পারতেছো? আমাকে একটু জানাও কমেন্ট, হ্যাঁ। তো দেখো, তোমরা যদি শৈবালের এই উপকারী বা অপকারী, যাই হোক, গুরুত্বের মধ্যে উপকারী বৈশিষ্ট্য চলে আসে, অপকারী বৈশিষ্ট্য চলে আসে, এগুলো যদি পড়ো, ছত্রাকগুলো পড়ো, ব্রায়োফাইটাগুলো পড়ো, টেরিডোফাইটাগুলো পড়ো, নগ্নবীজগুলো পড়ো, আবৃতবীজগুলো পড়ো, সেগুলোর মধ্যে সাইকাস টাইকাস পড়ে যায়। এই জিনিসগুলো পড়লে তোমরা দেখবে যে তোমাদের কোশ্চেন কমন পড়তেছে, ঠিক আছে। এটা একটা টাইপ। এই যে আমি বললাম যে কোশ্চেন টাইপ অ্যানালাইসিস করা, এটা একটা টাইপ, যে গুরুত্ব থেকে একটা কোশ্চেন আসে, ফাংশন থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, বায়োলজি থেকে। আচ্ছা, এখন তাও সবগুলা তুমি দেখবা যে ইম্পর্টেন্ট কোনগুলো, সেগুলা ক্লাসে ক্লিয়ার হবে আর কি। মোটামুটি তুমি টাইপটা ধরো আর কি, যে এই টাইপ থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এটা নামাজ চলবে। এবার আসা হচ্ছে যে নিচের কোনটির উপর রোধ নির্ভর করে না। দেখো, রোধ কোনটির উপর নির্ভর করে না। এখন রোধ নির্ভর করার জন্য আমাদের সুন্দর একটা সূত্র আছে, এটা নিয়ে গত সেশনও কোশ্চেন আসছে, যে আর ইকুয়ালস টু রো এল ডিভাইড বাই এ। তো এখন দেখো, তাহলে কিসে কিসের উপর ডিপেন্ড করে? এক নাম্বার, বইতে আছে যে তোমার হচ্ছে যে এই কয়েকটা ছাড়াও হচ্ছে যে উপাদানের উপর নির্ভর করে।
তাহলে করে না কার উপরে? তড়িৎ প্রবাহের উপর। তড়িৎ প্রবাহের সাথে রোদের কোনো অ্যাসোসিয়েশন নাই। হুম। এখানে আবার তুমি উল্টা যদি করে দাও, মানে যত এখানে তড়িৎ প্রবাহ রোদের উপর নির্ভর করে না, কোনটির উপর? রোদ নির্ভর করে না। তড়িৎ প্রবাহের উপর রোদ নির্ভর করে না, কিন্তু তড়িৎ প্রবাহ রোদের উপর নির্ভর করে। কথা বুঝছো আমার? গুড। রিলেট করতে পারলে ভালো, আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিক। আমার কথাটা খেয়াল করছো? মানে তড়িৎ প্রবাহ হচ্ছে যে রোদের উপর নির্ভর করে, কিন্তু রোদ তড়িৎ প্রবাহ নির্ভর করে না। আচ্ছা যাই হোক, কনসেপ্টে পেয়ে যাচ্ছি না, এগুলা যখন এটা রিলেটেড ক্লাস হবে সেটা চলে যাবো। আমি তোমাদের এখান থেকে যেটা বলবো, ওভারঅল এক নম্বর হচ্ছে যে এই সূত্রটা নিয়ে ঘুরে ফিরে বারবার কোশ্চেন আসতে পারে, এটা ইটসেলফ গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এরকম সূত্রগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো, যে কোনো একটা সূত্র দিতে গিয়ে যে দেখবে যে এরকম কথা বলবে যে এটা এটা স্থির থাকলে তোমার হচ্ছে যে, বা এটা এটার উপর ডিপেন্ড করে, রোদ এটার উপর ডিপেন্ড করে, আপেক্ষিক রোদ এটা এটার উপর ডিপেন্ড করে, সূত্র হচ্ছে এটা। তো তোমার সূত্রগুলো পড়বা, সূত্রের আশেপাশে রিলেটেড যে ইনফোগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বা। বারবার তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি, প্রত্যেক ক্লাসে আমি ইম্পর্টেন্ট কথাগুলো বারবার রিপিটেশন করব, যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। আমি তোমাদের বলছি যে তোমরা যদি এই ফিজিক্সের ক্ষেত্রে, কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যদি সূত্রগুলো ভালো করে পড়ো, সূত্রগুলো ভালো করে বুঝে পড়ো, তাহলে তোমরা ফিজিক্সের 12 থেকে 15টা কোশ্চেন পারা পসিবিলিটি খুব হাই, মানে কমন পাওয়া এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে, সূত্র যদি ভালো করে বুঝে পড়ো এবং সূত্রের আশেপাশে ইনফোগুলো পড়ো, তাহলে 12 থেকে 15টা, 20টা কোশ্চেনের মধ্যে 12 থেকে 15টা কোশ্চেন তোমরা এই টপিকগুলো থেকে কমন, মানে সূত্র রিলেটেড কোশ্চেন থেকে পড়া থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটাকে লাইটলি নিও না, এই কথাটাকে খুবই মানে গুরুত্ব দিয়ে নাও। হ্যাঁ, ভালো করে মনে রাখো এটা। এবার আসো, কোন হেপাটাইটিস ভাইরাস দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রমণ ঘটায়? কিছু কিছু আছে রক্তের মাধ্যমে সংক্রমণ ঘটায়, দুইটা ছাড়া, রক্তের মাধ্যমে, তারপর হচ্ছে লালার মাধ্যমে, এগুলো। আর কিছু কিছু আছে তোমার হচ্ছে যে এগুলোর বাইরে, সেটা হচ্ছে দুইটা ভাইরাস আমি তোমাদের মনে রাখতে বলবো, সেটা হচ্ছে হেপাটাইটিস এ এবং ই। আচ্ছা, তো এখান থেকে তোমরা কি হেপাটাইটিসের প্রত্যেকটা কোনটা কি মাধ্যমে ছড়ায় সেটা জানতে হবে। তারপর হচ্ছে এগুলো ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস সেটা জানতে হবে। তারপরে তোমার হচ্ছে যে কোনটা নীরব ঘাতক, কোনটার মানে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সেগুলো একটু তোমরা পড়বা। হ্যাঁ, মানে হেপাটাইটিস সম্পর্কে ভালো করে পড়বা, হেপাটাইটিসের পরিচিতি জানবা। আমি তোমাদের বলি, তোমাদের বইতে অল্প কিছু ডিজিজ সম্পর্কে আছে, সেগুলো সম্পর্কে তোমাদের ভালোভাবে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ তুমি মেডিকেলে আসতে চাচ্ছ, এখন তোমার বইতে আছে 8-10টা রোগ, এগুলো সম্পর্কে তুমি ভালোভাবে জানো না, কিন্তু এখানে এসে পড়বো হচ্ছে যে হাজার হাজার রোগ সম্পর্কে। মানে একটা এটার সাথে আসলে, ধরো একটা স্টুডেন্ট ডাক্তার হইতে চায়, সে তার বইয়ের অল্প কয়েকটা রোগ সম্পর্কে ভালোভাবে জানতে চাইবে না, এটা আসলে তার ওই চাওয়ার সাথে আসলে যায় না। ঠিক আছে? এই কথাটা বলার পেছনে রিজন হচ্ছে তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝে পড়ো না, এটা আর কি। তো এখানে অনেকগুলো ডিজিজ আছে, ম্যালেরিয়া সম্পর্কে আছে, ডেঙ্গু সম্পর্কে আছে, তারপরে তোমার হচ্ছে যে অটাইটিস মিডিয়া আছে, হেপাটাইটিস আছে, এরকম অনেকগুলো ডিজিজ আছে। সেই ডিজিজগুলো সম্পর্কে তোমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো, তোমাদের যতটুকু লাগবে ততটুকু ভালো করে পড়ো না। হ্যাঁ, তো এবার আসো, তাহলে হেপাটাইটিস সম্পর্কে ভালো করে পড়তে হবে, ওই যে ভাইয়া অন্য ডিজিজ যেগুলো বললাম সেগুলো সম্পর্কে তোমাদের ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিং ইন দিস টাউন, এটা কি ধরনের হচ্ছে যে প্রেস? এটা আসে, তো এটা হচ্ছে যে প্রেস থেকে আসছে, ইডিয়ামস প্রেস থেকে কোশ্চেন আসে। তোমরা হচ্ছে যে এখানেও দেখো, এখানেও তোমার হচ্ছে যে এগুলো ডেফিনেশন একটু করতে হবে। তোমরা যদি জাস্ট কোশ্চেন সলভ করে চলে আসো, সেক্ষেত্রে হচ্ছে যে ধরো একবার তোমার কোশ্চেন কমন পড়লো না, বা হচ্ছে একটা নতুন করে একটা কোশ্চেন তৈরি করে স্লাইড চেঞ্জ করছে, সেক্ষেত্রে পারা কঠিন। আর যদি তুমি এক কোশ্চেনও সলভ করে আসো, তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে কখন? যখন তুমি এই জিনিসটা বুঝো, ডেফিনেশন পড়ে সেটার আন্ডারে 10টা কোশ্চেন সলভ করে ফেললে, একটা ডেফিনেশন ভালো করে মনে রাখলে সেই 10টা এক্সাম্পল মনে রাখা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে? রেদার যদি তুমি ডেফিনেশন না জানো, তোমাকে 10টা জিনিস আলাদা আলাদা মনে রাখতে হবে। তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে? তো এটা হচ্ছে নাউন ফ্রেজ, ইথেন কিন, আত্মীয় স্বজন, অপরিচিত আত্মীয়। যাই হোক, এখন হচ্ছে 14 নম্বর কোশ্চেন আসো, বিশিষ্ট লেন্স না একটু নহস্যের কনসেপ্ট অর্জন করছে। দেখো, এই জিনিসগুলো যে ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্টুডেন্টরা আগে থেকেই জানে, কারণ হচ্ছে তোমাদের বীরশ্রেষ্ঠদের নিয়ে নানানভাবে কোশ্চেন অলরেডি আসছে। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এদেরকে নিয়ে সংখ্যা কত, কে কোথায় থেকে যুদ্ধ করছে, বিশেষ বীরশ্রেষ্ঠদের নিয়ে তো সব পড়তে হবে। ওনাদের কবর কোথায়, কোথায় মারা গেছে, কত তারিখে মারা গেছে, কোন সেক্টরে যুদ্ধ করছে, তাদের পদবি কি ছিল, কে কোন বাহিনীতে ছিল, সবগুলো ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা ওইভাবে আমাদের ক্লাসগুলোতে ফলো করার চেষ্টা করবো, পড়ানোর চেষ্টা করবো। তোমরা ক্লাসগুলো ফলো করলে ইনশাল্লাহ পারবা। আর অ্যানালাইসিস তো আছেই। হ্যাঁ, তো এই জিনিসটা একদম ভালো করে করতে হবে, এটা মাথায় রাখো যে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এগুলার সংখ্যা পড়তে হবে। এগুলোর সংখ্যা কিন্তু মাঝখানে চেঞ্জ হয়েছিল, সে চেঞ্জটা ভার্সনটা পড়তে হবে, আগের চাও জানতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে বীর শ্রেষ্ঠদের সম্পর্কে ইন ডিটেইলে জানতে হবে, প্রত্যেকজন সম্পর্কে আলাদা আলাদাভাবে তোমার একটা প্রোফাইল থাকবে, এই সব কিছু জানতে হবে। তারপর আবার দেখে একটা অ্যান্টোনিম চলে এসেছে, হারবিঞ্জার অ্যান্টোনিম, অগ্রদূত। তাহলে অগ্রদূতের অ্যান্টোনিম কি? ফলোয়ার। হ্যাঁ,
ন্যারেটর এরকম। তো এখন হচ্ছে যে সিনেমেন্টেন ভালো করে পড়তে হবে, ওই যে দুইটা বই বললাম সেই দুইটা সব কিছু পড়ে ফেলতে হবে, সিনেমেন্টেন যা যা এক্সাম্পল আছে এখানে সবগুলো এক্সাম্পল পড়ে ফেলতে হবে তোমার। দেখো 2-3টা কোশ্চেন চলে আসছে তোমার, যখন তুমি মাস্টার এপিক্স ইংলিশ হাতে নিবা তখন এই বইটা দেখে মনে হবে বাইরে ভাই এটা তো আমি শেষ করতে পারবো না, কিন্তু যখন তুমি কোশ্চেন অ্যানালাইসিস করে মানে সলভ করতে যাবা, ওই বইটা পড়তে যাবা, তখন দেখবে যে তোমার জন্য ইজিয়ার হয়ে গেছে। এখন তোমার এবং তোমার কনফিডেন্সও বুস্ট আপ হবে যে না আমি পারবো, কারণ আমাকে তো এই বই সবকিছু পারতে হবে না, স্পেসিফিক টপিকগুলো ভালো করে পারতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে আসো, কোন জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণায়ক, কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয়। হ্যাঁ, তো জীবগোষ্ঠীর ঘনত্ব এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে যে তোমার বোটানির লাস্ট চ্যাপ্টার যেটা আছে 12th চ্যাপ্টার থেকে আসছে। তো এখন তোমার হচ্ছে যে ওইখানে এরকম জিনিসগুলো আছে, একদম হুবহু কোশ্চেন এটা, তো কিসের উপর ডিপেন্ড করে না, তো ডিপেন্ড করে এগুলো স্পেসিফিক্যালি উল্লেখ ছিল যে জীবের জন্ম হার, মৃত্যু হার, অভিপ্রায় অভিবাসনের উপর ডিপেন্ড করে, তাহলে হচ্ছে করে না প্রজাতি বৈচিত্র্যের উপর। বৈচিত্র্য 3 প্রকার আছে, জিনগত বৈচিত্র্য, বাস্তুনিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। তো এগুলোর মধ্যে এটা হচ্ছে একটা, এটা ঘনত্ব নির্ণয় বৈশিষ্ট্য না এরকম। তারপরে হচ্ছে যে তাহলে তোমার ওইখানে এরকম তোমার এই এই জিনিসগুলো স্টুডেন্টরা মিস করে যায়, বুঝছো? যেমন বিবর্তন টিবর্তন গুলো পড়তে চায় না, এই টাইপের অধ্যায়গুলো শুরুর অংশগুলো পড়তে চায় না। ওরা পড়তে চায় কি, ওরা পড়তে চায় হচ্ছে যে ওই জ্ঞানমূলক যে কোশ্চেন গুলো, তোমাদের এই সমস্যাগুলো আছে, কমনলি আছে অনেকের, এই জন্য আমি প্রবলেমগুলো যাতে না হয় বলি, জাস্ট জ্ঞানমূলক কোশ্চেন গুলো পড়ে চলে যেতে চায়। কিন্তু তোমার কোশ্চেন প্যাটার্ন এখন চেঞ্জ হয়েছে, বায়োলজির ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তুমি যদি জাস্ট জ্ঞানমূলক কোশ্চেন গুলো পড়ে যে এক কথায় উত্তর যেগুলা বায়োলজির ক্ষেত্রে, তাহলে ধরা খাওয়ার পসিবিলিটি বেশি, পরীক্ষা খারাপ হওয়ার পসিবিলিটি বেশি। এজন্য হচ্ছে যে এটা মাথায় রাখবা যে আমি জাস্ট জ্ঞানমূলক পড়ে যাব না, রিলেটেড ইনফরমেশন মানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ওভারভিউ নিয়ে যাব। হ্যাঁ, আমরা আমাদের ক্লাসগুলোতে এটাই করার চেষ্টা করি। তোমরা যারা আমাদের ক্লাসগুলো করছো তারা জানো যে আমরা একটা টপিক সম্পর্কে ইন ডিটেইলে একটু পড়ার চেষ্টা করি, জাস্ট জ্ঞানমূলক কোশ্চেনগুলো কাবার না, জ্ঞানমূলক কোশ্চেনগুলো যাতে পারে, তারপরে এরকম যে ডিটেইল যে কোশ্চেনগুলো আছে সেগুলো যাতে পারে, এরকম করে আমরা কভার করার চেষ্টা করি। আর তোমরা জানো আমরা এক্সট্রা ইনফো যেগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করি। আমরা আমাদের স্টুডেন্টদের যারা আমাদের প্রাইভেট ব্যাচে আছে সেকেন্ড টাইমার, অলরেডি সেকেন্ড টাইমে ক্লাস শুরু হয়েছে, তো তাদেরকে আমরা ইনশাল্লাহ এটা প্রোভাইড করবো। ক্লাসের পরেই হচ্ছে তোমার এক্সট্রা ইনফোর আলাদা করে পিডিএফ দেওয়া হবে, আর যে ইনফরমেশনগুলো ক্লাসে বলা লাগবে সেগুলো ক্লাসে বলে দেওয়া হবে এক্সট্রা ইনফো। যাতে দেখো স্টুডেন্টদের জন্য খুবই মানে এটা প্যাথেটিক একটা কন্ডিশন যে 4-5টা বই ঘাটতে হয়। হ্যাঁ, আমি নিজে স্টুডেন্ট ছিলাম, আমারও প্রিপারেশন নেওয়ার সময়ের কথা মনে আছে, এত বেশি প্রেশার থাকে তখন এতগুলো বই আসলে ঘাটার সুযোগ থাকে না। কারা ঘাটতে পারে? যাদের আগে থেকে প্রিপারেশন ভালো ছিল, যাদের হচ্ছে যে ইন্টারমিডিয়েটের মধ্যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার ফুল প্রিপারেশন শেষ, এরকম কিছু বান্দা তো আছেই, তাই না? তাদের ক্ষেত্রে তারা হচ্ছে 4-5টা বই পড়তে পারে নিজে নিজে, কিন্তু ম্যাক্সিমাম সিনারিওতে এরকম থাকে না। ম্যাক্সিমাম হয়তো এইচএসসির সময় এইচএসসিটা ভালো করে পড়ছে, পরে এখন প্রিপারেশন নিতে এসে এত অল্প সময়ের মধ্যে এতগুলো বই পড়া আসলে পসিবল না। ওদের ক্ষেত্রেও কষ্টকর, এই আর কি। তো এই জিনিসটা আমরা সহজ করে দিতে চেষ্টা করতেছি যাতে তোমাদের জন্য সহজ হয়ে যায়। এখন দেখো কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু আমি ফ্রিতে পড়াই দিব, যেমন হচ্ছে আমি তোমরা অলরেডি জানো সমন্বয় নিয়ন্ত্রণ, আমি হচ্ছে যে তোমাদের অ্যানাউন্স করছি যে সমন্বয় নিয়ন্ত্রণ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 3-4টা এমসিকিউ আসতে পারে এই একটা চ্যাপ্টার থেকেই। এই চ্যাপ্টারটা আমি একদম ক্লিয়ার করে দিব 3টা ক্লাসের মাধ্যমে। ক্লাস কালকে থেকেই শুরু হবে। সো তোমরা যারা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো তারা অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা। ওই ক্লাসগুলো আমাদের হচ্ছে যে টেলিগ্রামের যে মূল গ্রুপটা আছে সেই মূল গ্রুপে হচ্ছে যে ওইটার জন্য আলাদা একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবা। তবে ওইখানে আমি একটা কন্ডিশন দিচ্ছি, সেই কন্ডিশনটা এটাই যে তোমরা ক্লাস করার পরে ক্লাস নোটটা আমাদের হচ্ছে যে একটু আমাদের যে পাবলিক গ্রুপ আছে জুনিয়র মেডিকেল সেখানে একটু শেয়ার করবা। সেখানে শেয়ার করলে অন্যরা আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানবে, আমার উপকার হবে। ক্লাস নেওয়ার মাধ্যমে আমি তোমাদের উপকার করতেছি, তোমরা আমার একটু উপকার করবে আর কি। হ্যাঁ, আর কি। তো হচ্ছে যে এবার আসো এই ব্যাপারে কথা বললাম, এবার আসো 17 নাম্বার যে কোশ্চেনটা আছে, ফাদার লাভস মি হিয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ। এখন দেখো এটা কি, এটাও ভার্ব। ভার্বের কি রকম আসে দেখো, আমি আবার তোমরা আসো যদি একটু মনোযোগ দাও তাহলে অনেক কিছু বুঝতে পারবা, এই ক্লাস থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। দেখো এখানে এটা হচ্ছে ভার্বের টাইপ সম্পর্কে আসছে, তাহলে আমরা ফার্স্ট অফ অল এটাকে আইডেন্টিফাই করতে পারি এটা পার্টস অফ স্পিচ থেকে আসছে। সেকেন্ডলি এটাকে আইডেন্টিফাই করতে পারি এটা ভার্ব থেকে আসছে। থার্ডলি আইডেন্টিফাই করতে পারি ভার্বের একটা সাব ক্লাস থেকে আসছে। আর সেটাও আমরা কিভাবে পারতে পারবো যদি আমরা ডেফিনিশন পারি। আমি কি তোমাদের এই কথাটা বলছিলাম, এই অ্যানালিসিসটা আমি তোমাদের গত ক্লাস এবং আজকের ক্লাসে এর আগে বলছিলাম? বলো তো, সবাই একটু জানাও যারা ক্লাসে ছিল। আর আমি তোমাদের বলি আমার ক্লাসে আমি সবচেয়ে বেশি খুশি হই, বা সবচেয়ে বেশি আমার ক্লাস দ্বারা যে কোনো ক্লাস দ্বারা সবচেয়ে বেশি স্টুডেন্ট উপকৃত হয় তখন যখন তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। এদের হচ্ছে যে জাস্ট চুপচাপ শোনা থেকে যারা একটু কথা বলে, কমেন্ট করে, লিখে, তারা একটু বেশি হচ্ছে তোমার বেনিফিটেড হয়। এটা নর্মাল একটা ব্যাপার। সো তোমরা একটু অ্যাক্টিভলি ক্লাস করার চেষ্টা করবা।
সেটাই। ওকে, তো দেখো কোন অঞ্চলে আইয়ার বর্ণালীর সাহায্যে কার্বনিক মূলক শনাক্ত করা যায়। এটা খুব সুন্দর একটা চার্ট আছে, তোমার দেখবে যে জৈব রসায়ন যেটা আছে, জৈব রসায়নের শেষের দিকে যখন এরকম শনাক্তকরণ আছে, সেখানে খুব সুন্দর একটা চার্ট আছে, সেই চার্ট থেকে চলে আসছে। তোমরা যদি চার্টটা ভালোভাবে পড়ো তাহলে পেয়ে যাবে। এবার 22 সালে হয়তো কার্বনিক মূলক সম্পর্কে আসছে, তোমাদের সময় কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আসবে, এরকম অন্য একটা ভিন্ন মূলক নিয়ে আসতে পারে, বা এটাও আসতে পারে। ওই চার্টটা ভালো করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, মহাবিশ্বের নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? এটা হচ্ছে যে ডার্ক এনার্জির সময়। এটা আবার কোথা থেকে আসছে? এটা হচ্ছে তোমার ওই যে ফিজিক্স সেকেন্ড পেপারে হচ্ছে যে 12 চ্যাপ্টার যেটা আছে জ্যোতির্বিজ্ঞান থেকে, 11th চ্যাপ্টার যেটা আছে জ্যোতির্বিজ্ঞান থেকে আসছে। দেখো জ্যোতির্বিজ্ঞান থেকে দুইটা কোশ্চেন চলে আসছে। তো এরকম তোমার হচ্ছে যে এগুলো ডায়াগোনাল লাইনের মধ্যে যদিও আছে, তোমার এটা কনসেপচুয়াল কোন ব্যাপারও না, জাস্ট ডায়াগোনাল লাইনটা ভালো করে পড়লেই চলবে। হ্যাঁ, ওইখান থেকে কোশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ। মানে ফিজিক্সের ওই যে বললাম মুখস্থ নির্ভর কিছু কোশ্চেন আছে ফিজিক্স থেকে, এটা হচ্ছে তার মধ্যে একটা এক্সাম্পল। এরপর আসো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ডু ইউ নো হোয়েন। এখন দেখো এটা হচ্ছে বয়েস, বয়েস থেকে চলে আসছে। ডু ইউ নো হোয়েন ডাব্লিউএইচও ওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে একটা এক্সাম্পল। তোমার হচ্ছে যে দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, কখন হচ্ছে রেজাল্ট পাবলিশড হবে সেটা জানে কিনা, সেটা নিয়ে। এখন হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে তুমি বলতে পারো, তারপর হচ্ছে যে এটা প্যাসিভ সেন্টেন্স যেহেতু প্রকাশ করে, সেই অনুযায়ী তুমি হচ্ছে যে রুলসগুলো অ্যাপ্লাই করে হচ্ছে এটা সলভ করতে পারো। তো এখন সেন্টেন্স আমরা এটাকে টাইপে ফেলবো হচ্ছে এটা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যেই বা ভয়েসের মধ্যে আমরা ফেলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে তোমার ভয়েসের রুলসগুলো আমরা পড়বো এবং হচ্ছে তোমরা বই থেকে পড়বা, প্লাস হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার কি সেটাও আমরা পড়বো। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমরা টুকটাক পড়াশোনা করবো। তাহলে এই কোশ্চেনগুলো হচ্ছে যে আমরা এই নিয়মগুলো এটার আন্ডারে পড়ে যাবে, এটা তোমরা ইজিলি পারবা, তোমরা এটা পড়বে। আচ্ছা, নরসিং সমস্যা নেই, তুমি রেগুলারলি এখন থেকে ক্লাস করবা, বাকি ক্লাসগুলো আমাদের এই গ্রুপেই আছে, রেকর্ডেড ভার্সনটা দেখে ফেলবা, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসো নিউটনীয় বলবিদ্যা বা চিরায়ত বলবিদ্যা কোনটা অপরিবর্তনীয় না, একদম তোমার প্রথম চ্যাপ্টারের মধ্যে আছে কি সময়, তারপর হচ্ছে ভর, স্থান, এগুলা অপরিবর্তনীয়। মানে নিউটনীয় বলবিদ্যা বা চিরায়ত বলবিদ্যা। বেগ অপরিবর্তনীয় নয়, বেগ হচ্ছে চেঞ্জেবল। নিউটনীয় বলবিদ্যা বেগ চেঞ্জেবল, বেগ কি স্থির থাকে নাকি? হ্যাঁ, একদম মানে বেসিক একটা কোশ্চেন, জাস্ট না পড়লেও পারা যায় এই টাইপের একটা কোশ্চেন এটা। তো এরকম কিছু বেসিক কোশ্চেন আসবে, তোমরা হচ্ছে যে এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমাদের হয় কি, তোমরা সন্দেহ করে বসে এত সহজ কোশ্চেন কি আসবে, হ্যাঁ এরকম একটা তোমাদের মানে হয়। কিন্তু হচ্ছে যে এরকম চিন্তা করার কোনো কারণে মেডিকেল অনেক 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 বেশি ইজি কোশ্চেনও চলে আসে, সবগুলো তার কঠিন করবে না, তাই না? সবগুলো কঠিন করার প্রয়োজনও নেই। নিচের কোনটি কলয়েড ইমালশন নয়? তো এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? এটা হচ্ছে যে সরি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার 5th চ্যাপ্টার থেকে আসছে। এই কোশ্চেন হচ্ছে এমন, মানে তোমার এখানে তোমার ইমালশন, সাসপেনশন, কলয়েড, তারপরে তোমার হচ্ছে যে ওই যে ঝেলি, এই টাইপের হচ্ছে যে তোমরা দেখবে যে একটা পেজের মধ্যে এই জিনিসগুলো আছে, এক্সাম্পল আছে এবং হচ্ছে যে তোমার ডেফিনেশন আছে। তো এখানে আমি তোমাদের বলবো ঠিক আছে, তোমরা হচ্ছে যে এক্সাম্পল যদি পড়ো তাহলে হচ্ছে যে তোমরা পেরে যাইতে পারো এই টাইপের কোশ্চেনগুলো, কিন্তু আমি অবশ্যই বলবো যে তোমরা এটা বুঝার জন্য, এটা কনসেপ্টটা বুঝার জন্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি হচ্ছে ইমালশন দ্বারা আসলে ওরা কি বুঝায়, সাসপেনশন দ্বারা কি বুঝায়, কলয়েড দ্বারা কি বুঝায়, ক্রিস্টালয়েড দ্বারা কি বুঝায়, ঠিক আছে? তারপর জেলি দ্বারা কি বুঝায়, এই জিনিসগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবে, তারপর এক্সাম্পল পড়ার চেষ্টা করবে। আমরা ক্লাসে এক্স্যাক্টলি এটাই করব। তো তোমরা হচ্ছে যে ক্লাসে থাকার চেষ্টা করবা, তো তাহলে হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস যদি অ্যাক্সেস না পাও তাহলে হচ্ছে তোমরা নিজেরাও বুঝে পড়ার চেষ্টা করো এই জিনিসগুলা, ইমালশন, সাসপেনশন, কলয়েড, জেল, এই জিনিসগুলো ডেফিনেশন বুঝার চেষ্টা করবা, বুঝে তারপর হচ্ছে তোমরা হচ্ছে যে এক্সাম্পল গুলো মনে রাখার চেষ্টা করবা। এই জিনিসটা যদি তোমরা করো, দেখো আমি ফার্স্ট থেকেই তোমাদের বলবো এবং শেষ পর্যন্ত এটাই বলে যাবো যে দেখো তুমি ব্লাইন্ডলি মুখস্থ করিও না। একটা জিনিস হলো তুমি ইমালশন কি সেটাই জানো না, ব্লাইন্ডলি এটার এক্সাম্পল মুখস্থ করতে গেলে এই জিনিসগুলো তোমার মনে থাকবে না, বুঝছো? ব্লাইন্ডলি কোনো জিনিস মুখস্থ করলে তোমার মনে থাকবে না, তুমি একটা জিনিসের সাথে ইমোশন যুক্ত করে দিবা, লজিক যুক্ত করে দিবা, দেখবে যে মনে থাকতেছে। সিম্পল, একদম সিম্পল। মনে রাখার কৌশল কিন্তু তোমার কোনো রকেট সায়েন্স না, একদম সিম্পল জিনিস। তুমি একটা ইমোশন যুক্ত করে দাও, একটা ভিজুয়ালাইজেশন করো, একটা দেখো, একটা ভিডিও দেখো, বা একটা চিন্তা করো, একটা চিত্র এঁকে ফেলো, তখন দেখবে যে তোমার জিনিসটা মনে থাকতেছে, ঠিক আছে? বা বুঝে পড়ো, তখন মনে থাকতেছে। ব্লাইন্ডলি মুখস্থ করতে গেলে ধরা খাবে। তোমরা দেখবা যে যারা মেডিকেলে টপ করে তারা যে মানে এমন কোনো স্টুডেন্ট না, বা অনেকে ক্লাস দেখছো, কোশ্চেন দেখছো বা পার্সোনালি ছিল, তাদেরও কিন্তু কনসেপ্টও ক্লিয়ার,
এরকম তুমি খুব রেয়ার স্টুডেন্ট, রেয়ার কেসেসে পাবা যে তার কনসেপ্ট ক্লিয়ার না মুখস্থ করে দুমাই চান্স পেয়ে গেছে। চান্স পাওয়া এটা আসলে এখনকার যুগে তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না করে। তো কনসেপ্টটা ক্লিয়ার করবা, কনসেপ্ট হচ্ছে কিং, কনসেপ্ট তোমার শক্তি, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো। এই জিনিসটা আমি বারবার তোমাদের বলার চেষ্টা করি, ঠিক আছে? আমাদের যে তোমার গাইডলাইন সেশন দুইটা হয়েছে, সেই দুইটা গাইডলাইন সেশন আমি বলছিলাম তোমাদের এটা, যে তোমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে না পড়ে গেলে মানে খারাপ করার পসিবিলিটি বেশি। আমি চাই না তোমরা খারাপ করো, সেজন্য বুঝে পড়ার চেষ্টা করো। কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? নিউক্লিয়াসের জন্য সঠিক কোনটা? তো নিউক্লিয়াস হচ্ছে যে তোমার কোষে কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এখন এটাও কি থেকে আসছে আমি ধরতে পারি যে নিউক্লিয়াসের ফাংশন থেকে আসছে। তো এরকম হচ্ছে তোমার নিউক্লিয়াসের ফাংশন, সেল অর্গানেলি যেগুলো আছে, মাইটোকন্ড্রিয়ার ফাংশন, রাইবোসোমের ফাংশন, গলগি বডির ফাংশন, তারপর হচ্ছে লাইসোসোমের ফাংশন, প্রত্যেকটা ফাংশন তোমরা ভালো করে পড়বে, প্রত্যেকটার ফাংশন ভালো করে পড়বে। ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। এই মেসেজটা তুমি যদি নিতে না পারো তাহলে হচ্ছে যে নিজের ব্যর্থতা নিজেই টেনে আনবা, কারণ আবারও কাছ থেকে কোনো না কোনো ভাবে কোশ্চেন চলে আসবে। কাছ থেকে কোশ্চেন আসবেই, অর্গানালি গুলো যে কোনো একটা ঘুরে ফিরে যে কোনো একটা কাছ থেকে কোশ্চেন আসবেই। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, কাজগুলো ভালো করে পড়বা, এই সেল অর্গানাইজের কাজগুলো ভালো করে পড়বা। এই কোশ্চেন থেকে এই মেসেজটা নাও। এরপরে কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা তৈরি করা, এটা যদিও তোমার বইয়ের পেছনে কোশ্চেন থেকে উপরে চলে আসছে, এটা আর কি। তো আমি দেখো, আমি তোমাদের অবশ্যই আমাদের যে ব্যাচ আছে সেখানে আমি তোমাদের হচ্ছে যে এই বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ ক্লাস আমি দিব, বিশাল সেগুলো সলভ ক্লাস আমি দিব। তো এখন তোমার হচ্ছে যে, কিন্তু আমি সাথে সাথে আরেকটা জিনিসও করাবো, সেটা হচ্ছে তোমাদের স্টুডেন্টকে জাস্ট সলভ ক্লাসের উপর নির্ভর করে না যাইতে হবে। এখানে দুইটা ব্যাপার, এক হচ্ছে যে কিছু স্টুডেন্ট আছে যারা সলভ ক্লাস মানে হচ্ছে যে অনুশীলনী কোশ্চেনগুলো, অনুশীলনী শেষের কোশ্চেনগুলো একদম গুরুত্ব দেয় না, কোনো রকম মুখস্থ করে চলে যায়। আরেক টাইপের কোশ্চেন আছে যে এগুলাই সব বারবার শুনছি, ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে ম্যাক্সিমাম জিনিসগুলোই হচ্ছে যে অনুশীলনী পেছন থেকে চলে আসে, ওরা এগুলোকে ভিত্তি করে চলে যায়। কিন্তু এই ট্রেন্ড তো মেডিকেল ভর্তি পরীক্ষার একদম শুরু থেকে ছিল না, এটা নতুন একটা ট্রেন্ড, 3-4 বছর থেকে হচ্ছে এরকম। এটা যে হঠাৎ করে গায়েব হয়ে যাবে না সেটা কোনো কোনো নিশ্চয়তা নাই। কোন সালে গায়েব হবে সেটা আমরা কেউ জানি না। সো তোমাদের জন্য কাজ হবে কি, তোমরা সলভ ক্লাসগুলো সুন্দরভাবে বেসিক ক্লিয়ার করে কোশ্চেনগুলো সলভ করবা, মুখস্থ ব্লাইন্ডলি সলভ করতে যাইও না, এগুলো মনে থাকবে না। তোমরা যারা সেকেন্ড টাইমার তারা তো আমার কথা একদম গভীরভাবে রিলেট করতে পারার কথা, তোমরা এগুলো পড়ে গেছো না, এগুলো তো অবশ্যই শুনছো। ফার্স্ট টাইম প্রিপারেশন নিতে গিয়ে যে অনুশীলনী প্রশ্ন শেষের প্রশ্নগুলো পাঠতে হবে, তোমরা টুকটাক পড়েও গেছো, কিন্তু পরীক্ষার হলে কি মনে ছিল? সেকেন্ড টাইমার আমাকে একটু জানাও তো, আমাদের ক্লাসে এখন যারা সেকেন্ড টাইমার আছে তারা একটু জানাও তো, মনে ছিল? তো দেখো, আমরা হচ্ছে যে এই কোশ্চেনে চলে আসি, কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা তৈরি করা হয়? এটা হচ্ছে কোয়াগুলেশন। বইয়ের ভিতরেও আছে, বাইরেও আছে, জাস্ট একটা প্রসিডিউর, এই প্রসিডিউর মাধ্যমে দুধ থেকে ছানা তৈরি করা হয়। তো এরকম যে প্রসিডিউর গুলো আছে সেই প্রসিডিউর গুলো সম্পর্কে পড়বা। এখানে আবার ওই যে দুধের একটা চার্ট আছে দেখবা, এই দুধের মধ্যে প্রোটিন কন্টেন্ট কিরকম, কোন একটা মানে কোন প্রাণীর দুধের প্রোটিন কন্টেন্ট কিরকম, পানির পরিমাণ কিরকম, লিপিড কিরকম, শক্তি কিরকম পাওয়া যায়, এটা ভালো করে পড়বা। আর কোয়াগুলেশন ভালো করে পড়বা, কোয়াগুলেশনের কয়েকটা স্টেপসও আছে, সেগুলো ভালো করে পড়বা। এরপর হচ্ছে সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত? এটা হচ্ছে কি, এটা তুমি সূচন কম্পাঙ্কের যখন ডেফিনেশন পড়বে তখন মধ্যে আছে মানে যে কম্পাঙ্কের জন্য ধাতু থেকে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত হয় তাকে হচ্ছে যে তোমার এই সূচন কম্পাঙ্ক বলে। হ্যাঁ, তা এখন দেখো, এটা হচ্ছে জাস্ট ডেফিনেশনটা কেউ যদি পারে, ধরো অনেকে বলতে পারে যে এটা অনেক বড় কনসেপ্ট এসে, যেমন এখানে ওরা ব্যাখ্যা করতে গিয়ে অনেক কঠিন ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, এটা আরো সহজ। জাস্ট হচ্ছে এটা সূচন কম্পাঙ্কের ডেফিনেশন পারলেই হবে। সূচন কম্পাঙ্ক কাকে বলে এটা যদি কেউ বুঝে পড়ে। তা আমি এজন্য তোমার আরেকটা জিনিস তোমাদের এখন আবার বলি, এটা আমি পরেও বলতাম এখনো বলি, সেটা হচ্ছে কি, তোমরা হ্যাঁ অনুশীলনী প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, আর কনফিউজ হয়ে ভুলে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমার এগুলার কনসেপ্ট ক্লিয়ার না করে। প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে, বুঝে পড়তে হবে, দ্যাটস ইট, আর কিছু না। তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের বেসিক জানতে হবে, বেসিক জেনে তারপরে পড়তে হবে। মুখস্থ যে একদম করতে হবে না আমি এটা তোমাকে বলতেছি না, মুখস্থ করতে হবে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি অনুশীলনে কিছু ক্লাস ফ্রিতে দিব, তোমরা এগুলো খেয়াল করিও, ওইগুলো খেয়াল করলে বুঝবা কিভাবে পড়তে হয়। আর যারা আমাদের ব্যাচে থাকবা তারা তো হচ্ছে যে ফুল সবগুলাই পাবা, সমস্যা নেই। তো এখন সূচন কম্পাঙ্কের আলো এটা জাস্ট ডেফিনেশন, জাস্ট সংজ্ঞাটা পড়লেই তো। আমি এখানে যে কথা বলতে নিছিলাম তোমাদের যে আমাদের সূচন কম্পাঙ্ক, কার্য অপেক্ষক,
এরকম বিভিন্ন টার্ম, অপবর্তন, সমবর্তন, বিচ্ছুরণ, এরকম তারপরে অনেকগুলা টার্ম আছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। তোমরা এগুলো ডেফিনেশন পড়ে যাবে। আমি তোমাদের কয়েকটা কোশ্চেনে এবং এই পুরো জার্নিতেই দেখাবো, তোমরা হচ্ছে যে জাস্ট ডেফিনেশন যদি ভালো করে পড়ে যাও তাহলে অনেকগুলো কোশ্চেন আনসার করতে পারবে, এবং ডেফিনেশন থেকে কোশ্চেন আসে, ডেফিনেশন থেকে কোশ্চেন আসে, এটা আমি তোমাদের দেখাবো কয়েক ইয়ারের মধ্যে দেখাবো, জাস্ট এক ইয়ারের মধ্যে না, কয়েক ইয়ারের মধ্যে দেখাবো যে জাস্ট ডিরেক্টলি ডেফিনেশন থেকে কোশ্চেন আসে, আর ডেফিনেশন পারার মাধ্যমে তুমি কিভাবে কোশ্চেন পারো সেটা আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটা কোশ্চেন গেল। এরপর আসা হচ্ছে যে ব্যাকটেরিয়া সময় কোনটি সঠিক। তো ব্যাকটেরিয়া হচ্ছে এনজাইম সমিত, ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলো এনজাইম থাকে, এটা সঠিক। অপসি হচ্ছে কি? অপসি হচ্ছে ভাইরাস, তাই না? তো ব্যাকটেরিয়াগুলো বৈশিষ্ট্য থেকে এটা আসবে। তো তোমাদের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্য এগুলো ভালো করে পড়তে হবে, বুঝে পড়তে হবে, এগুলো থেকে কোশ্চেন পাবো। এরপর আসো, 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে স্থান করলে তার মধ্যে মাধ্যাকর্ষণ আকর্ষণ বল কত? তো বলের সূত্র কি? বলের সূত্র হচ্ছে F equals to gm ডিভাইড বাই d স্কয়ার। এখন তোমার m দিচ্ছে 1 কেজি ভরের দুইটা বস্তু 1 into 1, এটাও দিছে 1, তাহলে 1 into 1 ডিভাইড বাই 1, সবগুলো 1 equals to g। তাহলে F equals to g, g এর ভ্যালুটা আমাদের মাস্ট মনে রাখতে হবে, সেটা কি? 6.67 into 10 inverse 11, 6.67 into 10 inverse 11, শেষ। এই ভ্যালুটা ওই যে তোমাদের বললাম কিছু কনস্ট্যান্ট ভ্যালু মনে রাখতে হবে, মনে আছে? একটু আগে আজকের ক্লাসে তো বলছিলাম যে আমাদের কিছু কনস্ট্যান্ট ভ্যালু মনে রাখতে হবে। সেই কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে একটা হচ্ছে যে মহাকর্ষীয় ধ্রুবক, তো সেটা মনে রাখলে কোশ্চেনটা ইজিলি পারা যাবে। মুখে খাওয়ার পলিভ্যাকসিনটি কি ধরনের ভ্যাকসিন? ভ্যাকসিন নিয়ে মাস্ট 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 পড়াশোনা করতে হবে। তো আমরা এগুলা অলরেডি একটা ফ্রি ক্লাস হয়েছিল, প্লাস এগুলো আমরা আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে আবার ক্লাস নিব এই জিনিসগুলা। তো তোমরা সেখানে অবশ্যই আমরা এই জিনিসগুলো আবার ভালো করে পড়াই দিব, একদম এখানে যা যা আছে, যা যা লাগবে সবকিছুই আমরা ইনশাআল্লাহ কভার করবো সেখানে। মানে তোমাদের এখানে জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি যে ভ্যাকসিন নিয়ে ভালো করে, খুব ভালো করে পড়াশোনা করা লাগবে, খুব ভালো করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, কি টাইপের কোশ্চেন আসবে? এই কোনটি ইনঅ্যাক্টিভেটেড বা মৃত ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা মানে মৃত একটা ভাইরাস দিয়ে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, শেষ। আর জীবন মৃত লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন মানে ওর কি, ওর কার্যক্ষমতা কমাই দিছে, মানে ওর এখন আর হচ্ছে রোগ তৈরি করার ক্ষমতা নাই, কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করে দেহে অ্যান্টিবডি তৈরি করবে, এরকম। তারপরে হচ্ছে টক্সয়েড আছে, সাব ইউনিট ভ্যাকসিন আছে, কনজুগেট ভ্যাকসিন আছে, এই জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, এগুলো ইংলিশ টার্ম পড়তে হবে। দেখো এখানে জাস্ট বাংলা টার্ম আছে, তোমাদের কিন্তু ইংলিশ টার্মও পড়তে হবে। হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে তোমাদের এরকম কোশ্চেন করো বাংলাতে, অপশনগুলো দিয়ে দিবে ইংলিশে, ঠিক আছে? তখন কিন্তু সমস্যা হয়ে যায় তুমি যদি না জানো। তো ভ্যাকসিন নিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে তোমার প্রতিরক্ষা, আমাদের প্রতিরক্ষার মধ্যে আছে। আচ্ছা, এবার আসলে সমষ্ণ প্রক্রিয়া কোনটি স্থির থাকে? নামের মধ্যেই আছে, এগুলো পড়তে গেলে। সমষ্ণ মানে উষ্ণতা, সম মানে একই, সম মানে একই, উষ্ণতা মানে তাপমাত্রা, মানে একই তাপমাত্রা, মানে এখানে তাপমাত্রা স্থির থাকে, ঠিক আছে? এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, উত্তাপ, এই প্রক্রিয়াগুলো বেসিক সবকিছু তোমাদের জানতে হবে। এরপর আসো, নিচে কোনটি ম্যাক্রোফেজের কাজ নয়? আবার দেখো কাজ, ম্যাক্রোফেজের কাজ, নিউট্রোফিলের কাজ, লিম্ফোসাইটের কাজ, এই জিনিসগুলো প্রত্যেকটা কাজগুলো পড়তে হবে, কাজগুলো পড়লে তোমরা পারবে। যেমন এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করা কার কাজ? অ্যান্টিবডি তৈরি করা কার কাজ? প্লাজমা সেলের কাজ, প্লাজমা সেল। অ্যান্টিবডি তৈরি করা কার কাজ? প্লাজমা সেলের কাজ। প্লাজমা সেল কোথা থেকে তৈরি হয়? বি সেল থেকে তৈরি হয়। এটা হচ্ছে প্রতিরক্ষা চ্যাপ্টার থেকে আসছে, ঠিক আছে? তাহলে এটা ম্যাক্রোফেজের কাজ না, কাজ নয়। এরপর আসো, তাহলে এখানে প্রত্যেকটা যে রক্তকণিকা আছে সেগুলো কাজ ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এবার আসলে যে কোনটি জারক বিজারক, জারক বিজারক থেকে তো বারবার বারবার কোশ্চেন আসে। আমি তোমাদের মনে হয় শুধু প্রথম ক্লাসে বলছিলাম যে জারক বিজারকের টপিকটা মাস্ট ক্লিয়ার থাকতে হবে। একটা কোশ্চেন তোমরা এই টপিক যদি ক্লিয়ার থাকো, একটা কোশ্চেন মোটামুটি কনফার্ম। এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এবার আসো, তাহলে বিজারক আমরা কিভাবে বুঝবো? বিজারক মানে কি? বিয়োগ হয়েছে, ওর থেকে চলে গেছে, চলে গেলে কি হবে? চলে গেলে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে আমাকে বল। মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ না, মানে হচ্ছে জারক সংখ্যা বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে, বিজারকের জারক সংখ্যা অবশ্যই বাড়বে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, এখানে আয়োডাইড ছিল, সেটা এই পাশে গিয়ে কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। আগে ছিল -1, এখানে ছিল -1, এই পাশে হয়ে গিয়ে জিরো হয়ে গেছে। -1 থেকে জিরো বাড়ছে নাকি কমছে বলো তো? -1 থেকে জিরো বেড়ে গেছে। আর বেড়ে যাওয়া মানে কি? জারক সংখ্যা বেড়ে যাওয়া মানে বিজারক হিসেবে কাজ করছে, তাহলে এখানে বিজারক হবে আয়োডাইড মূলক। এগুলো আমি কনসেপ্ট এখানে ক্লিয়ার করতেছি না, আমি জাস্ট হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস পারবো, তাও একটু করে বলতেছি। একটু করে বলতে গিয়ে আমি আবার ক্লাস শেষ করতে পারবো কিনা সেটাও আবার কনসার্ন, মানে মাথায় রাখতে হবে আর কি। তোমার হচ্ছে যে অলরেডি 44 মিনিট হয়ে গেছে, 100টাই সলভ করতে হবে। তো আমরা একটু দ্রুত যাই, মানে ডিপে ডাউন করবো না, জাস্ট কোশ্চেন অ্যানালাইসিস যেটার উদ্দেশ্যে ক্লাস সেটাই করবো। ওকে, আসো তাহলে কোনটি প্লাজমিডি বৈশিষ্ট্য? আবার সেম কথা, প্লাজমিডি বৈশিষ্ট্য থেকে চলে আসছে। তাহলে হচ্ছে তোমার প্লাজমিডি ডেফিনেশন পড়তে হবে, বৈশিষ্ট্য কি কি আছে সেগুলো পড়তে হবে, সেগুলো থেকে কোশ্চেন আসবে।
এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া স্থানান্তর সক্ষম। দেখো প্লাজমিড সম্পর্কে কারো যদি একদম বেসিক নলেজও থাকে, সেটা কি প্লাজমিড হচ্ছে কি করে, ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সে মানে সাহায্য করে, বা সাহায্য না মানে ভূমিকা আছে আর কি। তো ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তোমার হচ্ছে যে এটা এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া যে হচ্ছে তোমার রেসিস্ট্যান্ট জিনগুলোকে নিয়ে যেতে পারে, এটা আর কি। তো এটা প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো পড়া লাগবে। এরকম করে তোমার অন্য যে জিনিসগুলো আছে প্লাজমিডের ক্লাসিফিকেশন পড়া লাগবে। তারপরে তোমার হচ্ছে যে প্লাজমিডের ক্লাসিফিকেশন, এক্সাম্পল, বৈশিষ্ট্য, এই জিনিসগুলো পড়লে হবে গুরুত্ব। হাইড্রোজেন ফুয়েল সেল ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স কত, এরকম তোমার হচ্ছে অন্য যে সেলগুলো আছে সবগুলো ইএমএফ এ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার থেকে আসছে। হ্যাঁ, কেমিস্ট্রি সেকেন্ড পেপার 4th চ্যাপ্টার থেকে আসছে। এরকম অন্য যে সেলগুলো আছে সেগুলোর ইএমএফ পড়বা, এবং কোন তোমার হচ্ছে যে সেল কি কাজে ইউজ করে সেগুলো ভালো করে পড়তে হবে। এই কোশ্চেন থেকে এই মেসেজটা নিবা। আর এটার উত্তর হচ্ছে 1.23। এবার আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে? তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। এটা যারা এই জাস্ট সিম্পল বেসিক জিনিসটা জানে, ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ, ডাব্লিউ ইকুয়ালস টু জে কিউ, তারা সবাই জানে এটা। এটা আশা করি তোমরা জানো। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, শূন্যতম সূত্র সবগুলা সম্পর্কে ডিটেইলে জানতে হবে, যে কোনোটা নিয়ে কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে? দ্য ম্যান হু স্যাট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট, এটা কি ধরনের সেন্টেন্স? জাস্ট হচ্ছে কি ধরনের সেন্টেন্স সেটা জানতে চাইছে। কমপ্লেক্স সেন্টেন্স, হু আছে এখানে, তাই না? এরপর আসো, এখানে ওই ইয়াগুলো আছে আর কি, রিজন গুলো আছে কেন। তাহলে হচ্ছে যে সেন্টেন্স আমরা বলছি অলরেডি, সেন্টেন্স ভালো করে পড়তে হবে, স্ট্রাকচার ভালো করে পড়তে হবে, এই টপিকটার মধ্যে থেকে আসছে। ওই দুইটা বই থেকে ফলো করলেই চলবে। সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে সর্বপ্রথম কোন উদ্ভিদ উৎপাদন করা হয়? সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে কোন উদ্ভিদ উৎপাদন করা হয়? এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? এটা হচ্ছে যে তোমার বোটানির উদ্ভিদ প্রজনন যেটা আছে সেটা থেকে আসছে। এটা হচ্ছে গাজর। তো এটা এখানে আছে বইতে, তোমার হচ্ছে যে বিভিন্ন যে পদ্ধতি আছে, প্রাকৃতিক পদ্ধতি, কৃত্রিম পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিগুলো এক্সাম্পলও আছে, মূলের মাধ্যমে কোনটি, কাণ্ডের মাধ্যমে কোনটি, হ্যাঁ, পাতার মাধ্যমে কোনটি, সুন্দরভাবে এক্সাম্পল গুলো আছে, সেই এক্সাম্পল গুলো পড়লেই হবে। এরপর হচ্ছে তোমার কৃত্রিম যে উপায়গুলো আছে সেগুলোর এক্সাম্পল পড়লেই হবে। হ্যাঁ, এটা ওই চ্যাপ্টার থেকে আসছে। এরপর আসো আমরা এই 37 চলে যে ক্রমিক অ্যাসিড দ্বারা ভুল পরিষ্কারের কিরূপ বিক্রিয়া হয়। এটা তোমার হচ্ছে যে বইতে আছে। এটা হচ্ছে জারণ বিক্রিয়া হয়। এই তোমার হচ্ছে ক্রমিক অ্যাসিড মিশ্রণ আমরা জানি, পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে গায়োসালফিক অ্যাসিড মিশ্রণ, ক্রমিক অ্যাসিড মিশ্রণ বলা হয়। এটা বুরোট টুরোট এগুলো পরিষ্কার কাজে ব্যবহার করে। এখানে হচ্ছে একটা জারণ বিক্রিয়া হয়, জার্মান অক্সিজেন তৈরি হয়, সেটা হচ্ছে যে ময়লাগুলোকে দূরীভূত করে। এটা হচ্ছে যে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে আসছে। তো ক্রমিক ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যে পরিষ্কার যে কৌশলগুলো আছে, ডেকন 19, ক্রমিক অ্যাসিড মিশ্রণ, এগুলো সম্পর্কে ভালোভাবে পড়তে হবে। তারপর তোমার হচ্ছে যে ল্যাবরেটরিতে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এর কি ধরনের ময়লা দূরীভূত করে, এই জিনিসগুলো পড়তে হবে। অন্তঃশোষণ আমরা জানি কোথায় হয়, অন্তঃশোষণের সেলের ভিতরে হয়, তাই না? যে এখানে নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এটা আর কি। আচ্ছা, তো এরপর হচ্ছে মলাস্কা। মলাস্কার ক্ষেত্রে কোনটি সঠিক? তো মলাস্কার ক্ষেত্রে সঠিক হচ্ছে এটা নরম এবং অখণ্ডকায়িত, খন্ড খন্ড নয়, স্মুথ। এখন কথা হচ্ছে কি, তোমার দেখো এই যে আমাদের পর্বগুলো আছে, আমি পর্বগুলা থেকে পাই যে কথাটা বলি, সেটা হচ্ছে তোমার পর্বগুলোর ক্ষেত্রে তোমরা এগুলা যে স্পেসিফিক বা ইউনিক যে কথাগুলো সেগুলো আগে পড়ো। বেসিক ইনফরমেশন গুলো তোমরা তো পড়বাই। এটাও কিন্তু নর্মখণ্ডকে কিন্তু ইউনিক একটা বৈশিষ্ট্য। এরপর হচ্ছে তোমার রেচনতন্ত্র কিরকম, শ্বসনতন্ত্র কিরকম, এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়তে হবে। ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে এটা প্রতিসাম্যতা কিরকম, এটা এটা কয় স্তরী, দ্বিস্তরী, ত্রিস্তরী, নাকি কোনো স্তর নাই, এই জিনিসগুলো ভালো করে তোমাদের খেয়াল করতে হবে। তারপরে এটার হচ্ছে যে লার্ভা দশা কিরকম, এরপরে কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল পড়তে হবে। ওকে, অনেক কথা বলে ফেললাম এই একটা কোশ্চেন থেকে। এই জিনিসগুলো তোমরা মানে অ্যানালাইসিস করতে গিয়ে এই জিনিসগুলো খেয়াল করো। এরপর কোনটি অপ্রতিসম? অপ্রতিসম আমরা জানি যে ডাবল বন্ড দুই পাশে যদি হাইড্রোজেন সংখ্যা অসমান থাকে তখন সেটাকে অপ্রতিসম বলে। একদম চোখের সামনে আছে, এখানে হাইড্রোজেন আছে একটা, তিনটা, টোটাল এই পাশে আছে চারটা, এই পাশে আছে দুইটা, মানে হচ্ছে এটা হচ্ছে অপ্রতিসম। প্রতিসম মানে হচ্ছে ডাবল বন্ড দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান। এগুলো আমি আমার ক্লাসে, তোমাদের জৈব রসায়নের যে ক্লাস নিয়েছি সেখানে আমি ক্লিয়ার করছি। যারা আমার ক্লাস করছো তারা অলরেডি জানো সেটা। একক বড় দুটি বস্তু কোন একক দূরত্ব থেকে যে বল দ্বারা প্রশ্ন। দেখো এই সেম কোশ্চেনটা জাস্ট সংখ্যা দিয়ে একটু আগে আসছে। একক বড় ওইখানে ছিল 1 কেজি বড় দুটি বস্তু কোন 1 মিটার থেকে পরস্পরকে আকর্ষণ করে কি হবে, সেখানে মান ছিল, এখানে জাস্ট হচ্ছে বাংলা দুইটার নাম আর কি। তোমরা খেয়াল করছো একটু আগে। তাহলে 1 কেজি ইনটু 1 কেজি ডিভাইড বাই 1 মিটার, তাহলে হচ্ছে তোমার জি বের হবে, আর জি মানে মহাকর্ষীয় দ্রবক, তাহলে এখানে উত্তর হবে মহাকর্ষীয় দ্রবক। দ্যাট মিন্স তুমি যদি সূত্রগুলো ভালো করে পড়ো, এই একটা সূত্র থেকে কিন্তু দুইটা কোশ্চেন পারা যায়। তো সূত্রগুলো যারা ভালো করে পড়বে তাদেরকে আসলে ফিজিক্সে আটকানো কঠিন, এবং ওরা খুব ভালো করে ফেলবে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের স্টুডেন্ট সংখ্যা কোথায় চলে যাচ্ছে আমি বুঝতেছি না। হ্যাঁ, যারা ব্যাচে আছো তারাও ক্লাস করতেছে না আসলে, মানে ওদেরকে নিয়ে বসতে হবে। একজনে না আমাকে বললো যে ওর প্রবলেম আছে,
কিন্তু বাকিরা কোথায়? কে কে আছে এখন ক্লাসে আমাকে জানাও তো। লাইভ ক্লাসে বিশেষভাবে তোমরা যারা আমাদের ব্যাচে আছো তারা লাইভ ক্লাসে থাকতে হবে। বাকিরা আমি জানি অনেকে হচ্ছে লাইভ ক্লাসের প্রতি একটু রেসিস্ট্যান্ট, ওরা ভিডিও রেকর্ড দেখবে, কিন্তু আমি আমার যারা প্রাইভেট ব্যাচে আছে তাদেরকে চাচ্ছি না যে তোমরা রেকর্ডেড দেখো, বিশেষ অসুবিধা না থাকলে। কারণ কি, রেকর্ড আসলে একদিন 2 দিন 3 দিন জমে যায়। অন্য যারা আছো তারা হচ্ছে যে হয়তো আমাদের এই এই 10টা ক্লাস করবা বা আরো আমাদের যে ফ্রি কন্টেন্ট গুলো আছে তারা করবা, কিন্তু যারা আমাদের ব্যাচে আছে তাদের কিন্তু বড় হিউজ পুরো সিলেবাসটাই আমাদের সাথে কমপ্লিট করতে হবে। এখন তুমি 1 দিন 2 দিন 3 দিন এরকম করে করে যখন আস্তে আস্তে ক্লাসগুলো জমলে কিন্তু পরে তোমার জন্য এটা বড় ধরনের বোঝা হয়ে যাবে। এই জন্য আমি 100% এনশিওর করতে চাচ্ছি তোমরা যাতে আমার লাইভ ক্লাসে থাকো। সো কারা কারা আসো জানাও যে আমি আছি। বিশেষভাবে আমার স্টুডেন্টদেরকে বলতেছি যারা হচ্ছে যে আমাদের ব্যাচে আছে, নিষেধ আছে, হ্যাঁ, বাকিরা জানাও দ্রুত। বকাবকি যখন করবো তখন কিন্তু ভালো লাগবে না, বুঝছো? আমি কিন্তু কল দিয়ে বকা দিব। তাই তো আমি হচ্ছে যে 2-1 দিনের মধ্যে গুগল ফর্ম দিয়ে দিব, তোমাদের গার্ডিয়ানদের নাম, আঙ্কেল আন্টিদের নাম্বার জানবো, ওনাদেরকে কল দিব ইনশাআল্লাহ। ওনাদেরকে কল দিয়ে জিজ্ঞেস করবো যে কি কারণে, কোন বিশেষ ব্যস্ততার কারণে তোমরা রাখতে পারতেছো না। মেডিকেল চান্স পাওয়ার পরে এত বিজি হলে চান্স পাওয়ার পরে তো খুঁজে পাওয়া যাবে না। টাইমি আছে, নওশিন আছে, নিশাত আছে, ফারহানা আছে। ক্লাস জমা করলে যে কি প্যারা হবে এটা তো এখন বুঝতেছো না। এখন বুঝতেছো না আর কি, ক্লাস জমা করলে কি প্যারা হবে। পরবর্তীতে হচ্ছে যখন বুঝবে তখন অনেক লেট হয়ে যাবে। তখন বলবো যে তোগুলো ক্লাস জমে গেছে, এখন তখন হচ্ছে ওই মানে তোমার হচ্ছে যে আমাদের টিচাররা কি বলে জানো? আমাদের টিচাররা বলে, ধরো ডায়াবেটিসের ক্ষেত্রে ওদেরকে বলে যে এক্সারসাইজ করতে, হাঁটতে, ঠিক আছে, খাবারটাও রেগুলার আইছো। তো ওদেরকে যদি এটা বলে, এটা ওরা শুনতে চায় না। কিন্তু যদি ওদেরকে স্যাররা বলে যে না, আপনি আপনার নর্মাল লাইফ স্টাইল ফলো করবেন, যা ইচ্ছে খাবেন, হাঁটা লাগবে না, আরাম করবেন, কোনো সমস্যা নেই, এই ওষুধটা খাইলেই হবে, তখন ওরা খুব খুশি হয়েছে। মানে আমাদের অবস্থা হচ্ছে এটা। তো এখন তোমরা হচ্ছে যে এই মূল কোর্সের ক্লাসগুলো নিয়মিত না করলে হবে কি, কয়েকদিন পরে হচ্ছে যে পরীক্ষার 1-2 মাস আগে হ্যাঁ, পরীক্ষার 1-2 মাস আগে তোমাদের হচ্ছে যে বিভিন্ন রিভিশন কোর্স আসবে, যে রিভিশন কোর্স করলে হয়ে যাবে। তো তোমরা ওইগুলাতে গিয়ে এনরোল করবে। মানে একটা বিসিএস সাইকেল তোমার আটকে যাবে, ঠিক আছে? তো এই জন্য তোমাদের আমি বারবার এখন শুরু থেকে সাবধান করতেছি, বিশেষভাবে আমাদের ব্যাচে যারা আছে এবং বাইরে যারা আছে সবাইকে, ক্লাস যখন করবা বা কোনো ইয়েতে করবা, ক্লাস জমা করবা। আর রেকর্ডে আসলে ক্লাস জমা হয়েছে, যত কিছুই বলো রেকর্ডে তোমার জমা না হওয়াটা সোটা জমা হয়ে যায়। এই জন্য হচ্ছে যে তোমরা চেষ্টা করবা যে ক্লাসগুলা ডেইলি করে ফেলতে, শেষ, ডেইলি পড়া ডেইলি পড়ে ফেলতে। তাহলে এগুলো জমবেও না, সুন্দরভাবে স্মুথলি আগাইতে পারবে, ঠিক আছে? ওকে, তার কি অবস্থা? ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ চালক বল নির্ভর করে না কোনটির উপর। ওই আবার সূত্র থেকে আসছে। আবিষ্ট এগুলো সুন্দরভাবে কিন্তু আছে, কোনটা কোনটার উপর নির্ভর করে করে না, হ্যাঁ। তো এখানে আছে চুম্বক আবেশের উপর, কোনো রোধের উপর নির্ভর করে না, শেষ। তো সূত্রগুলো ভালো করে পড়বা, সূত্রের আশেপাশে জিনিসগুলো ভালো করে পড়লে ইজিলি পারবে। এরপরে চক্রীয় পটাপাসপিরেশন থেকে কোশ্চেন আসছে। চক্রীয় পটাপাসপিরেশনে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, কারণ পানি টানি এখানে ভাঙে না, ঠিক আছে? তো এখানে অক্সিজেনের প্রয়োজন হবে না। তো তোমার হচ্ছে যে মোট কথা অক্সিজেন প্রয়োজন হয় না, সরি, অক্সিজেন উৎপন্ন হয় না আর কি। তো এটা কোথা থেকে তোমরা পারবা? এটা যদি তোমরা এটার বৈশিষ্ট্য ভালো করে পড়ো, বৈশিষ্ট্য বা হচ্ছে এটা একটু বুঝে পড়ো, তাহলে ইজিলি পারবা, ঠিক আছে? চক্রীয় ফসফোরিলেশন বৈশিষ্ট্য, অচক্রীয় ফসফোরিলেশন বৈশিষ্ট্য কি হয় না হয় এই বিক্রিয়াগুলোর মধ্যে, এই জিনিসগুলো পড়লেই তোমরা পারবে। কারেন্সিলেটর সিক্রেটিভ উপায়ে বেশি রসায়ন, এটা হচ্ছে ফসফর ইউজ করা হয়। এটা হচ্ছে যে তোমার গুণগত রসায়নের মধ্যে সুন্দরভাবে আছে। তাহলে আল্ট্রাভায়োলেট রে ইউজ করা হয়, কত তোমার তরঙ্গ দৈর্ঘ্যে আল্ট্রাভায়োলেট রে ইউজ করা হয়, সেই জিনিসগুলো আছে। এবং ফসফরের কথাও আছে, তোমরা এই জিনিসটা পড়লেই পারবে। প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, আল্ট্রাভায়োলেট রে এর কাজ, ইনফ্রারেড রে এর কাজ, মাইক্রোওয়েভের কাজ, প্রত্যেকটা কাজ পড়বা, তরঙ্গ দৈর্ঘ্য পড়বা, ফ্রিকোয়েন্সি পড়বা, এগুলো তো মাস্ট পড়তে হবে। এরপর গ্লুকাগন একটা হরমোন, প্রিয় একটা হরমোন, ঠিক আছে? গ্লুকাগন কি করে? ইনসুলিনের বিপরীত কাজ করে। হ্যাঁ, এখানে এটাই হচ্ছে উত্তর, কিন্তু আমি এমনি বলতে নিয়ে বলছিলাম যে গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের বিপরীত কাজ করে। ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রাকে কমায়, আর গ্লুকাগন ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়ায়, ঠিক আছে? মানে ইনসুলিন যা যা কাজ করে ম্যাক্সিমাম বিপরীত কাজ করে হচ্ছে যে গ্লুকাগন। গ্লুকাগন কোথা থেকে রিলিজ হয়, কোথায় বাহিত হয়ে কাজ করে, জিনিসগুলো আর কি।
তো ইনসুলিন প্রোকাবন নিয়ে তোমাদের ডিটেইলে পড়তে হবে, মানে হরমোনগুলো নিয়ে মোটামুটি ভালোভাবে পড়াশোনা করতে হবে তোমাদের। তরল এবং কোণপাতের মধ্যকার স্পর্শকোণ মান কত হলে তরল কোণপাত ভিজাবে না? যখন হচ্ছে তোমার স্থূলকোণ হবে, এখানের মধ্যে স্থূলকোণ একটাই আছে, সেটা হচ্ছে 120 ডিগ্রি। এগুলো আছে বই, এটা হচ্ছে পথের গাঠনিক ধর্ম থেকে আসছে। এরপরে তোমার হচ্ছে যে এরকম আরো অনেকগুলো তোমার এরকম স্পর্শকোণ আছে। পারদের ক্ষেত্রে স্পর্শকোণ কত, পানির ক্ষেত্রে পানি এবং কাঁচের মধ্যে স্পর্শকোণ কত, এই জিনিসগুলো আছে বইতে, এই মানগুলো মুখস্থ রাখবা। কোন যোগে অ্যালডল গনিবন বিক্রিয়া দেয়? অ্যালডল গনিবন বিক্রিয়া তারাই দিবে যাদের হচ্ছে কি আছে, আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ। আলফা হাইড্রোজেন কাকে বলে? আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে। যেমন এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। কেন আমি এই কার্বনকে এত বড় একটা অপবাদ দিচ্ছি বা একটা পরিচয় দিচ্ছি, সেটা হচ্ছে কি, এই যে কার্বনের সাথে কার্যকরী মূলক, এখানে সিএইচও কার্বন অ্যালডিহাইড মূলক, এটা হচ্ছে কার্যকরী মূলক। এখন তোমার হচ্ছে যে এই মূলকটা, এই মূলকটা তোমার হচ্ছে যে কার সাথে যুক্ত? এই কার্বনের সাথে যুক্ত। তাহলে এটাকে আমরা হচ্ছে যে কার্বন কি বলবো, আলফা কার্বন বলবো। এই আলফা কার্বন যেহেতু বলবো এটাকে, আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুগগুলো যুক্ত আছে তাকে আমরা আলফা হাইড্রোজেন বলবো, আর তাই এটা হচ্ছে অ্যালডোল বলবো। আমি তোমাদের জাস্ট হচ্ছে যে বেসিক বুঝি বুঝি কিভাবে পড়তে হয় এটা সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি আর কি। কিছু কিছু কোশ্চেন আজকে একটু এলাবোরেশনে যাচ্ছি, জানি না কেন যাচ্ছি আমার প্ল্যান ছিল না, তারপর হচ্ছে যাচ্ছি একটু, মানে আসলে পড়াইতে পড়াইতে চলে আসে জিনিসগুলো, আমি এটা ফিল করি আর কি। তো এভাবে করে তোমরা একটু বুঝে বুঝে পড়ো, জাস্ট অ্যালডোল বিক্রিয়া উদাহরণ এগুলো আছে মুখস্থ করে ফেলি ঘুমাই এরকম না, বুঝবা অ্যালডোল বিক্রিয়া কি, ক্যানিজার বিক্রিয়া কি, সাইজেফের নিয়ম কি, মার্কোনিকোভের নিয়ম কি, বিপরীত মার্কোনিকোভের নিয়ম কি, ঠিক আছে, ফিল্ড কাপ অ্যালকাইলেশন, ফিল্ড কাপ অ্যাসাইলেশন, যা যা আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো, উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া, সব বিক্রিয়াগুলো সম্পর্কে একটু কনসেপ্ট নিবা, বুঝে পড়ো। বুঝছো আমার কথা? এরপর আসো, বঙ্গবন্ধু অনুরোধী মিত্রবাহিনী কখন বাংলাদেশ ত্যাগ করে? এটা তখন রিলিভেন্ট ছিল, এখন এই জিনিসগুলো যদিও মুক্তিযুদ্ধ রিলেটেড আসতে পারে। সেটা হচ্ছে যে 12ই মার্চ 1972। তো মুক্তিযুদ্ধ রিলেটেড এই মিত্রবাহিনী কখন তোমার আমাদের যুদ্ধে অ্যাক্টিভ রোল প্লে করা শুরু করছে, তাদের হচ্ছে যে তোমার নেতারা কে ছিল, জেনারেলরা কে ছিল, কার উপস্থিতিতে তোমার হচ্ছে যে আমাদের আত্মসমর্পণ যে পত্র আছে সেটা সাইন হয়েছে, সবকিছু নিয়ে আমরা টুকটাক পড়াশোনা করবো ইনশাআল্লাহ জিকের ক্লাসগুলোতে। তো এটা কভার হয়ে যাবে, ঠিক আছে। আমার কথা, মুক্তিযুদ্ধ নিয়ে তোমাদের ব্রডলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে, সুন্দরভাবে গোছাই একটা নির্দিষ্ট তোমার হেডলাইনের আন্ডারে 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 গোছাই করতে হবে এই জিনিসগুলো, আদারওয়াইজ মিস হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি এলোমেলো ভাবে পড়ো মুক্তিযুদ্ধ নিয়ে মিস হয়ে যাবে অনেক, গোছাই পড়তে হবে, সেই গোছানোর কাজ আমরা করবো আর কি। তোমরা জাস্ট ক্লাসগুলো করলে ইনশাল্লাহ পারবা। কিছু ফ্রি ক্লাস থাকবে আর বাকিগুলো হচ্ছে আমাদের পেড কোর্সের আন্ডারে থাকবে। হ্যাঁ, নিচের কোন তত্ত্ব দ্বারা ছিঁড়ের মধ্যে দিয়ে যারা আমাদের মূল ব্যাচে থাকবে তাদের আর কোনো চিন্তা নেই, তারা হচ্ছে যে বাকি সবগুলো ক্লাসই একসাথে পেয়ে যাবে, যে ইংলিশ বলো মেন্টরশিপ বলো সবকিছু একসাথে পেয়ে যাবে। নিচের কোন তত্ত্ব দ্বারা ছিঁড়ের মধ্যে আলো বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায়? ওই তোমার হচ্ছে যে আবার তরঙ্গ তত্ত্ব, এই জিনিসগুলো তোমার হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, ফিজিক্স সেকেন্ড পেপারে সেভেন্থ চ্যাপ্টারে আছে ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে। তো তুমি তত্ত্বগুলো জাস্ট একবার যদি পড়ো তাও পারবে। কোয়ান্টাম তত্ত্ব বলতে কি বোঝায়, তরঙ্গ তত্ত্ব বলতে কি বোঝায়, দ্বৈত এগুলো। আর আরেকটা ব্যাপার আছে, এটা জাস্ট এটা এত কঠিন করে না পড়ে আরেকটা তুমি দেখবা যে ওইখানে ওই চ্যাপ্টারের শুরুতেই আছে যে তোমার কোন তত্ত্ব কি কি ব্যাখ্যা করতে পারে কি কি পারে না, এরকম কিন্তু একটা সুন্দর জিনিস আছে ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে, তুমি দেখবা এটা কয়েকটা পেজ উল্টেলে দেখবা, যারা পড়ছো অলরেডি তারা জানো, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওইখান থেকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা আসো, এবার আসো হচ্ছে যে আমরা উদ্ভিদে কোনটি উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ভাইরাস? হ্যাঁ, কোনটি উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ভাইরাস? তো উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটা? এখানে বাকি যারা আছে সবাই হচ্ছে প্রাণীদের রোগ সৃষ্টিকারী, তাহলে যাদের একটু বেসিক নলেজ আছে তারা এগুলো ভুল করার কথা না। আর আমরা বলছি যে ভাইরাস গঠিত রোগ কোনটা, ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা, এগুলো মাস্ট 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 করতে হবে। ভাইরাস গঠিত রোগ, ব্যাকটেরিয়া গঠিত রোগ কয়েকবার আসছে, কয়েকবার মেডিকেলে আসছে ভাইরাস গঠিত, নিউমোনিয়া ভাইরাস গঠিত রোগ বা নিউমোনিয়া ব্যাকটেরিয়া গঠিত রোগ, এরকম কোশ্চেন। তো এটাও ওইরকম সর্ট অফ ওইরকম কোশ্চেন ধরতে পারো যে উদ্ভিদ দেহের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনগুলো। তো এখানে বাকি যে ইয়েলো ফিভার ভাইরাস এটাও প্রাণীদের, ফুড অ্যান্ড মাউথ ভাইরাস এটাও প্রাণীতে, ফ্লাভি ভাইরাস এটাও প্রাণীতে, টুংরু ভাইরাস ওই ধানের টুংরু ভাইরাস হয় যে সেটা, সেটা হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ভাইরাস। তো এটা জাস্ট বেসিক নিয়ম থাকলে চলবে, একদম সিম্পল কোশ্চেন। এবার আসো আমরা চলে আসি নিচের লুপ্ত প্রায় অঙ্গ, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে আসছে, বিবর্তন অংশ থেকে আসছে। নিচের প্রত্যেক দিনের মতো আবারও। আচ্ছা, তা এখন মুক্ত প্রায় অঙ্গ কোনটা? এটা হচ্ছে থাইমাস। থাইমাসের প্রয়োজন হয়, থাইমাস হচ্ছে যে শিশুদের দেহে তোমার হচ্ছে যে থাকে, তা ওদের হচ্ছে ইমিউনিটিতে হেল্প করে, তখন যখন বড় হয়ে যায় তখন থাইমাস বিলুপ্ত হয়ে যায়। এরপর হচ্ছে কোন উদ্দীপনা অ্যানিমোট্যাক্সিসকে প্রভাবিত করে? অ্যানিমোট্যাক্সিস কি? বায়ু প্রবাহ। এই ট্যাক্সিস গুলা দেখবে আছে হাইড্রোট্যাক্সিস, আদর দ্বারা প্রভাবিত প্রাণীর চলন, মানে ট্যাক্সিস মানে চলন।
কেমোট্যাক্সিস মানে হচ্ছে রাসায়নিক পদার্থের প্রতি সারা দিয়ে যে চলন, তাপিওট্যাক্সিস, থার্মোট্যাক্সিস, স্পর্শজনিত ট্যাক্সিস, থিগমোট্যাক্সিস, এরকম করে অনেকগুলো ট্যাক্সিস আছে, সেগুলো আমরা প্রাণীর আচরণ জুলজির লাস্ট চ্যাপ্টার যখন পড়বো তখন হচ্ছে যে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কোন চ্যাপ্টারে পড়বো? জুলজির লাস্ট চ্যাপ্টার। ওকে, তাহলে ট্যাক্সিস গুলো নিয়ে খুব ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদের। সমায়তনের 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 সালফিউরিক অ্যাসিড মিশ্রণ প্রকৃতি কি রূপ হবে? দেখো এটা এই কোশ্চেনগুলো হচ্ছে বুঝার কোশ্চেন। এই কোশ্চেনগুলো কনসেপচুয়াল কোশ্চেন, আমি কোশ্চেনটা একটু বুঝাই তোমাদের। এখানে তুমি আগে বিক্রিয়া করে ফেলবা, মাস্ট বিক্রিয়া করবে। তোমার এই জাস্ট এটার দিকে তাকাই, তুমি দুইটাই যেহেতু সমমোলার দিছে, আচ্ছা ঠিক আছে আমি দাগাই দিয়েছো যে এটা নিরপেক্ষ, এরকম করিও না। এগুলো প্রোটোকল আছে, প্রোটোকল ফলো করবে। প্রোটোকল কি? এই টাইপের মিশ্রণ প্রকৃতির প্রোটোকল হচ্ছে তোমাকে অবশ্যই আগে রিয়েকশন করতে হবে। রিয়েকশন করে কত মোলের সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে বের করতে হবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে তোমার এখানে তোমার যদি পরিমাণ একই থাকে তাহলে হচ্ছে যে এই 1 মোলের সাথে যেহেতু 2 মোল করে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যয় হবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড গুলো আগে খরচ হয়ে যাবে। ঠিক আছে, এই লজিকটা বুঝছো কিনা আমাকে বলো, যারা ক্লাসে আছো এখন তারা একটু বলো লজিকটা বুঝছো কিনা। যদি এই দুইটা একই পরিমাণ একই থাকে কিন্তু বিক্রিয়া করতেছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড গুলো আগে খরচ হয়ে যাবে। তাহলে মিশ্রণ প্রকৃতি কি রূপ হবে? সালফিউরিক অ্যাসিডের যেটা সেটা। সালফিউরিক অ্যাসিড কিরকম? অম্লীয়, তাই মিশ্রণ প্রকৃতি হবে অম্লীয়। কোশ্চেনটাকে একে বুঝছো আমাকে বলো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমরা এরকম করে আমাদের রসায়নের ক্লাসগুলো নিয়ে আর কি। হ্যাঁ, আমাদের রসায়ন ক্লাসগুলোতে একদম বেসিক থেকে, এখানে তো আমি তোমাদের জাস্ট ডেমোর মতো অল্প অল্প করে মানে কনসেপ্টে যাচ্ছি, ডিটেইল কনসেপ্টে যাচ্ছি না। যখন আমরা এই চ্যাপ্টারগুলো পড়বো আরো ভেঙে ভেঙে সুন্দরভাবে তোমাদের পড়াবো আর কি। হ্যাঁ, তো এবার আসো ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উচ্চতে, কত উচ্চতে? 1000 কিলোমিটার উচ্চতে অভিকর্ষীয় ত্বরণ কত? তো এখন দেখো এই কোশ্চেনগুলা তোমার হচ্ছে যে সূত্র দিয়ে সলভ করা লাগবে। এখন কিভাবে সলভ করা লাগবে, হ্যান্ড ক্যালকুলেশন তোমরা কিভাবে করবা, কিভাবে বড় বড় গুণভাগ করবা, এগুলো আমরা ডিটেইল ক্লাসে বলবো। এখানে আমি আপাতত ডিটেইলে যাচ্ছি না, তোমাদের শুধু এটুকু মেসেজ দিতে চাচ্ছি। ওই যে আমি তোমাদের বললাম যে সূত্রগুলো পড়লে রিলেটেড কোশ্চেন হয়, সেটা ম্যাথ করতে হইতে পারে, অথবা হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিকের কোশ্চেন, অথবা 2 গুণ করলে কত গুণ হবে, এই টাইপের কোশ্চেন। এই টাইপের কোশ্চেন থেকে তুমি 12 থেকে 15টা কোশ্চেন কমন পাবা। হ্যাঁ, এভারেজ 12 থেকে 15টা কোশ্চেন কমন পাবা ফিজিক্সের ক্ষেত্রে। এই কথাটা ভালো করে মাথায় সেট করে নাও যে সূত্রগুলা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে আমাকে পড়তে হবে। যখন আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো তখন আমি ভালো করতে পারবো। হ্যাঁ, এটা মাথায় সেট করে নাও। তারপর হচ্ছে পর্যায় সারণী লেড মোলটির পর্যায় এবং গ্রুপ। অনেকের কাছে এটা অনেক রকম প্রশ্ন হতে পারে, কিন্তু আমি এটাকে যেভাবে দেখি, হয়তো বা এটা তোমার চ্যাপ্টার শেষে কোশ্চেন দিয়ে চলে আসছে বা বোর্ডের কোশ্চেন দিয়ে চলে আসছে, যেখান থেকে আসুক এটাকে অনেকে এভাবে এক্সপ্লেন করে, ওইখান থেকে আসছে, ওই জায়গা থেকে আসছে, সেই জায়গা থেকে আসছে। ভাই আমি এর আগে তো তোমার এইচএসসির কোশ্চেন থেকে কখনোই আসে নাই। 2-3 বছর আগে হঠাৎ করে এইচএসসি কোশ্চেন থেকে জুলজির সবগুলো কোশ্চেন চলে আসছে। এখন এর আগে তো কখনোই আসে নাই। তো এরকম করে একবার হচ্ছে যে আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন দিয়ে চলে আসছে। এখন আমি কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন পড়ে আসবো? একবার চলে আসবে হচ্ছে যে তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দিয়ে, আমি কি এরপর থেকে প্রত্যেকবার কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন পড়বো? এটা পাগলামি। এটা যারা করবে তারা পাগলামি করবে। যদিও আমি তোমাকে বলি, একটা স্টুডেন্ট যে তোমার হচ্ছে যে সচেতন সেগুলো করে ফেলবে, কিন্তু টিচার হিসেবে আমি সবগুলোতে লাভ দিব বা হচ্ছে আমরা সবগুলোতে লাভ দিতে স্টুডেন্টকে বলবো এরকম না। কিন্তু কিভাবে আমি তোমাকে বলি, ধরো বোর্ডে যে 11টা কোশ্চেন আসছে, এমন কোন কোশ্চেন ছিল যেটা বইয়ের বাইরে থেকে আসছে বা একটা স্টুডেন্ট বই ভালো করে পড়লে পারবে না? আমাকে বলো, এমন কোন কোশ্চেন আসছে যেটা বই ভালো করে পড়লে পারবে না? অবশ্যই পারবে। তো আমি তোমাদের বলতেছি না যে তোমরা এটা সলভ করবে না, সলভ করবা, কিন্তু তোমার হচ্ছে যে জিনিসগুলাকে কি করবা, তোমার অ্যাপ্রোচ কি হবে। যেমন অনুশীলনী কোশ্চেন ব্যাপারে আমার সেম কথা, তোমরা বইটা ভালো করে পড়ো, বই তোমার সবকিছু কভার করবে, বই যদি তোমরা ভালো করে পড়ো, বইয়ের উপর ভিত্তি করে যদি তোমার প্রিপারেশন হয়, মেইন বইয়ের উপর ভিত্তি করে, তোমাকে হারানো কঠিন। যত বড় কুতুবই হোক তোমাকে হারানো কঠিন। তুমি যে কলেজ থেকে পড়ো, যে ইনস্টিটিউশন থেকে পড়ো, যেখান থেকে বিলং করো, তোমার যদি মূল বইয়ের উপর ভালো আয়ত্ত থাকে তোমার এবং একটা প্রপার গাইডলাইন থাকে, তোমাকে হারানো কঠিন। ঠিক আছে, তো এই কোশ্চেনটাকে আমি কেন এই কথাটা বলতেছি, এই কোশ্চেনটাকে আমি এভাবে দেখি যে অনেক দূরের একটা মূল, ধরো 82 হচ্ছে এটা পারমাণবিক সংখ্যা, এটা কিভাবে মানে এই টাইপের একটা যদি অপরিচিত মূল আমাকে দিয়ে দেয় এবং গ্রুপ পর্যায়ে জানতে পারে, তখন আমি কিভাবে কি করবো। হ্যাঁ, আমি এক্ষেত্রে তোমাদের বলবো, দেখো একদম অপরিচিত কোনো জিনিস দেওয়ার পসিবিলিটি একদম নাই বললেই চলে। লেড খুবই পরিচিত একটা মৌল আমাদের, ঠিক আছে, কিন্তু হয়তো বা এটার পারমাণবিক সংখ্যা অনেক বেশি, বাট এটা আমাদের খুবই পরিচিত ব্যবহারিক একটা মৌল। তো তোমাদের এই টাইপেই আসলে দিবে, মানে ইম্পর্টেন্ট পরিচিত ব্যবহারিক মৌল কিন্তু হয়তো পারমাণবিক সংখ্যা অনেক বেশি। তো এই টাইপের জিনিসগুলো আমি যখন পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা আছে সেটা আমি তোমাদের পড়াবো।
তখন আমি কিন্তু এগুলো তোমাদের মার্ক করে করে দিব, পুরো যে চার্টটা আছে সেই চার্টের মধ্যে মার্ক করে দিব যে কোনগুলো তোমাদের লাগবে, কোনগুলা কোনগুলা কি কি পড়তে হবে, কোনগুলো রিলেটেড কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমি বলে দিব, সেগুলো তোমাদের হয়ে যাবে। আর দাগানো জিনিসটা আমি তোমাদের হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিব, জাস্ট ক্লাস করবে। আমি তো তোমাদের বললাম, তোমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে একটা ইয়ে থেকে আমাদের এখানে অ্যাড হয়েছে, মানে আমাদের মূল গ্রুপে অ্যাড হয়েছে, যে আমাদের এখানে পুরো জার্নিতে তোমরা অনেকগুলো ভ্যালু পাবে। হয়তো যারা একদম গোছানো আমাদের সাথে প্রিপারেশন নিতে চায়, এ টু জেড সবগুলো আমাদের থেকে পেতে চায়, তারা হয়তো আমাদের প্রাইভেট ব্যাচ 10 জনের যে প্রাইভেট ব্যাচ আছে সেখানে এনরোল করবে। কিন্তু বাকিরা যে তোমার হচ্ছে ভ্যালু পাবে না, ব্যাপারটা এরকম না, সারা বছর ব্যাপী ভ্যালু পাবে। আমি অনেকগুলো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করি, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আসছো তারা জানো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দুর্নিবার মেডিকেয়ার নামে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমার এই জিনিসগুলো শেয়ার করা হয়। তোমরা যারা জয়েন নাই তারা হচ্ছে যে টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই হবে দুর্নিবার মেডিকেয়ার, দেখবে যে প্রথমে চলে আসবে। তো সেখানে তোমরা জয়েন হয়ে থাকলে অনেকগুলা ভ্যালু পাবা। হ্যাঁ, তো এই জিনিসটি এভাবে অ্যানালাইসিস করবা, এভাবে পারবা। এবার আসো আমরা পরের প্রশ্ন চলে যাই। বুচুমুখের ক্ষেত্রে আনুভূমিক প্রবেশের মান কত? বুচুমুখের ক্ষেত্রে আনুভূমিক প্রবেশের মান কত? স্যার মান শূন্য হয় কোথায় স্যার? শূন্য হয় মেরু অঞ্চল, এটা ওইখানে দেওয়া আছে। বুচুমুখের ক্ষেত্রে এই বুচুমুখের ক্ষেত্রে আনুভূমিক প্রবেশের সূত্র, উলম্ব প্রবেশের সূত্র সবকিছু পারতে হবে। মেরুতে যেহেতু বিনুতি কোণ মান 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 মান 0 এর জন্য 0 হয় মেরু অঞ্চলে, এই আর কি। একটা ডিরেক্ট লাইনও আছে। কোনটি জাতক লিপিড? দেখো লিপিড 3 প্রকার আছে। হ্যাঁ, সরল লিপিড, জটিল লিপিড আর উদ্ভূত লিপিড। হ্যাঁ, তো উদ্ভূতের মধ্যে পড়ে যায় স্টেরয়েড। আচ্ছা, আমি এগুলো বলবো, মানে এখানে ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবা, কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো, এনজাইম বলো আর হচ্ছে লিপিড বলো, সবগুলোর ক্ষেত্রে তোমাকে ক্লাসিফিকেশনটা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। ক্লাসিফিকেশন, ঠিক আছে? ক্লাসিফিকেশন এবং এগুলো আন্ডার এক্সাম্পল, মনোস্যাকারাইডের এক্সাম্পল, ডাইস্যাকারাইডের এক্সাম্পল, ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল, বিজোড় শর্করা এক্সাম্পল, অবিজোড় শর্করা এক্সাম্পল। এই জিনিসগুলো ভালো করে করতে হবে, ঠিক আছে? তো দেখো এখান থেকে তোমার জাতক উদ্ভূত লিপিড থেকে চলে আসছে, উদ্ভূত লিপিড স্টেরয়েড, টার্পিন, রাবার এগুলো। এরপরে বাকিগুলো সরল লিপিড, কিছু আছে যৌগিক লিপিড, এই আর কি। তো এই জিনিসগুলো যেটা বললাম সেটা খেয়াল করবে পড়ার সময়। এবার আসা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ। আমি তোমাদের অলরেডি বলে ফেলছি, এটা হচ্ছে যে আমাদের ওই প্রাচীন বাংলার ইতিহাস থেকে আসছে এরকম একটা চার্ট আছে, বিভিন্ন জনপদ টনপদ দিয়ে কোন তার আন্ডারে কোন অঞ্চলগুলো পড়ে, এই জিনিসগুলো আর কি। এগুলো আমরা গতদিন আলোচনা করছি, সেখান থেকে এই কোশ্চেনটা আসছে। এরপর হচ্ছে কোনটি গাঠনিক প্রোটিন? দেখো বলতে না বলতেই এটা হচ্ছে তোমার টাইপ থেকে চলে আসছে না। তুমি ক্লাসিফিকেশন করলে এই টাইপগুলো পাবা না, কিছু আছে ফাংশনাল প্রোটিন, কিছু আছে গাঠনিক স্ট্রাকচারাল প্রোটিন। তো স্ট্রাকচারাল প্রোটিন এক্সাম্পল চলে আসছে, ঠিক আছে? সেটা হচ্ছে কোলাজেন। আর এগুলো হচ্ছে ফাংশনাল প্রোটিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, ফেরিটিন, এগুলো হচ্ছে ফাংশনাল প্রোটিন, এটা স্টোরেজে হেল্প করে, এগুলো হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে। হ্যাঁ, আর কোলাজেন হচ্ছে গঠনে সাহায্য করে। এরপর আসো, উই ওয়ান্ট টু টেক এ লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট ফুডলাম ইন দি সেন্টেন্স ইজ টু ইজ অর এন। এখানে টুটা কি হিসেবে ব্যবহার করেছে? ইনফিনিটিভ মার্কার, এটা ইনফিনিটিভ হিসেবে ইউজ করা হয়েছে। তা আমি তোমাদের ক্লাসগুলোর মধ্যে ইনফিনিটিভ বলতে কি বোঝায়, জিরান বলতে কি বোঝায়, হ্যাঁ, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এগুলা কি তুমি কিভাবে আইডেন্টিফাই করবে, এই জিনিসগুলো আমি ওইখানে ক্লিয়ার করবো, তোমরা এই ক্লাসগুলো করলেই পারবা। এরপর হচ্ছে যে মাস্টার এফএক্স থেকে সলভ করবা, এক্সাম্পলগুলো সলভ করবা, এনাফ। অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে, এই টাইপের কোশ্চেন বারবার আসে। দেখো আমি তোমাদের আরেকটা জিনিস যেটা বললাম, এটা ওই টপিকগুলো থেকে টপিকগুলো আন্ডারে পড়ে গেছে। এরপর আসো, অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কোন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়? দেখো পিএইচ বাড়ায় কারা? পিএইচ বাড়াবে হচ্ছে ক্ষার, কারণ ক্ষারের পিএইচ 7 থেকে বেশি বা বেশির দিকে। আর পিএইচ কমানোর জন্য কি করবা? পিএইচ কমানোর জন্য অ্যাসিড ইউজ করবা, কারণ অ্যাসিডে পিএইচ কম, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু পিএইচ বাড়াতে হবে, তাহলে আমাদের ক্ষার ইউজ করতে হবে। এখানে ক্ষার কি আছে? ক্যালসিয়াম কার্বনেট শেষ। হ্যাঁ, তো এই টাইপের কোশ্চেন তুমি দেখবে যে ঘুরে ফিরে প্রায়ই আসে, যে পিএইচ বাড়াতে কোনটা, কমাতে কোনটা। যে সিম্পল এই যে কনসেপ্ট বললাম, এই কনসেপ্টের ভিত্তি করে বুঝবা এবং কয়েকটা এক্সাম্পল মনে রাখবা, শেষ। চার্জ প্রবাহের হারের পরিমাপের একক। চার্জ প্রবাহের হার, আমরা জানি যে চার্জ প্রবাহের হার হচ্ছে I = Q/T, ঠিক আছে? চার্জ প্রবাহের হার মানে কি? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, শেষ। এই যে সূত্র, আবার সূত্রটা পারলে তুমি এই কোশ্চেনটা পারবা। এরপর হচ্ছে নিচের কোনটি রক্তে বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে? তো রক্তে যদি এলডিএল বেড়ে যায়, লো ডেনসিটি লিপোপ্রোটিন যদি বেড়ে যায়, এলডিএল বেড়ে গেলে তোমার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। কি হতে পারে? অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। কি বেড়ে গেলে? এলডিএল বেড়ে গেলে। হ্যাঁ, এলডিএল কে খারাপ কোলেস্টেরল বলা হয়, কারণ এটা কি করে? এটা হচ্ছে যে তোমার এই রক্তনালিকার ভিতরে এসে জমে যায়, জমে তোমার হচ্ছে যে তোমার এই লুমেন গুলোকে ছোট করে ফেলে, এখানে এসে জমে যায়, তখন লুমেন গুলো ছোট করে ফেলে, এই আর কি। এই জন্য এটা খারাপ কোলেস্টেরল বলা হয়। তো এখানে তোমার এলডিএল, বিএলডিএল, এইচডিএল, আইডিএল, এগুলো নরমাল ভ্যালু কত সেটা জানতে হবে, কোনটার কাজ কি সেটা জানতে হবে, এগুলো জানলে না। তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটি সবচেয়ে বেশি? ওই যে বললাম গুণগত রসায়নের
এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো সম্পর্কে জানতে হবে, কোনটার ফ্রিকোয়েন্সি কত, কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কত, কোনটার কাজ কি, এরকম একটা চার্ট আছে গুণগত রসায়নে, সেটা মাস্ট পড়তে হবে, এটা মাস্ট, ওই চারটা মাস্ট সেখানে আছে। সবচেয়ে বেশি হচ্ছে রেডিও ওয়েভের, রেডিও ওয়েভ এখানে মার্ক করে দিবে। দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক? ওই যে প্রথম চ্যাপ্টার থেকে দেহকোষ সম্পর্কে আছে, জন্মকোষ সম্পর্কে আছে, আদি কোষ সম্পর্কে আছে, প্রকৃতি কোষ সম্পর্কে আছে, এগুলো প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলো ডিটেইলে জানতে হবে, বুঝে বুঝে করতে হবে। তো দেহকোষ হচ্ছে বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে, মানে ডিভিশন হতে পারে, সেটা। এবার আসো সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক? ওই যে কার্বোহাইড্রেট থেকে চলে আসছে, সেলুলোজের বৈশিষ্ট্য, হেমিসেলুলোজের বৈশিষ্ট্য পড়তে হবে, ওইগুলো থেকে চলে আসছে। তো সেলুলোজ হচ্ছে যে কি ইম্পর্টেন্ট, মলের বেশিরভাগ রাফেজ হিসেবে থাকে, মলের বেশিরভাগ অংশ সেলুলোজ থাকে, কারণ এগুলোকে আমরা এগুলাকে ডিরেক্টলি আমরা অ্যাবসর্ব করতে পারি না, সেজন্য। এরপর হচ্ছে পিরানা কোন প্রাণভৌগোলিক অঞ্চলে? এই প্রাণভৌগোলিক অঞ্চল থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে মানে 22 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের আগের কয়েক বছর কোশ্চেন অ্যানালাইসিস করে সেখানেও কিন্তু প্রাণভৌগোলিক অঞ্চলের এক্সাম্পল আসছিল। তো যারা আগে কোশ্চেন সলভ করছিল তারা জানতো যে এই চারটা ইম্পর্টেন্ট, তারা চারটা ভালো করে পড়ে গেছে এবং 22 সালে যখন কোশ্চেন আসছে তারা পারছে। তোমরা যখন এখন তো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এখান থেকে মেসেজগুলো নিয়ে যখন ওই অনুসারে ভালো করে পড়বা, ফোকাসড প্রিপারেশন নিবা, তখন তোমরা এরকম কমন পাবে, ঠিক আছে? তো পিরানা কোন প্রাণভৌগোলিক অঞ্চলের প্রাণী? এটা হচ্ছে নিওট্রপিক। এরকম এখন দেখো এখানে আবার এই জিনিসগুলো বুঝার আছে যে আচ্ছা এখানে তো বড় একটা চার্ট আছে, এটা 6টা প্রাণভৌগোলিক অঞ্চল আছে, সবগুলো আন্ডারে অনেকগুলা, এগুলোকে আমাদের সব জানতে হবে? অবশ্যই না, সব জানতে হবে না। যেগুলা স্পেসিফিক্যালি আমি তোমাদের বলে দিব সেই জিনিসগুলো তোমরা জানলেই তোমাদের কমন পড়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সেটা কিসের ভিত্তিতে বলবো সেটা আমি তোমাদের বলবো, তো তোমরা হচ্ছে সেই জিনিসগুলো পড়লেই পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রাণভৌগোলিক অঞ্চলগুলোর আন্ডারে কিছু কিছু মানে অন্তর্ভুক্ত স্থানগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, এবং হচ্ছে তোমার এন্ডেমিক প্রাণী কি কি আছে সেটাও পড়তে হবে। এই চারটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে আসছে? এটা হচ্ছে বোটানি লাস্ট চ্যাপ্টার থেকে আসছে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা? এটা থেকে তো 24 সালে কোশ্চেন পাইছো না তোমরা? বলো তো 24 পরীক্ষার্থীরা বলো, সেক্রেটারিরা বলো। এখান থেকে কোশ্চেন পাইছো না তোমরা? ঘুরে ফিরে এখান থেকে হয়তো একবার আসছে ইউরোপীয়, একবার আসছে মুসলিম কোন দেশ, একবার আসছে প্রথম, আমাদের সময় আসছিল প্রথম কোন দেশ, ভুটান ছিল সেটা, ঠিক আছে? এরকম করে ঘুরে ফিরে আরব, প্রথম আরব দেশ কোনটা, প্রথম ইউরোপীয়, এরকম করে বিভিন্ন ভাবে আসতে পারে। হ্যাঁ, স্বীকৃতি প্রদানকারী দেশগুলো তালিকাতে এগুলো খুব ভালো করে করতে হবে। স্বীকৃতি প্রদানকারী কে সর্বশেষ স্বীকৃতি দিচ্ছে, প্রথম কে স্বীকৃতি দিচ্ছে, এই জিনিসগুলো, বা স্পেসিফিক চীন কখন স্বীকৃতি দিচ্ছে, যুক্তরাষ্ট্র কখন স্বীকৃতি দিচ্ছে, বা বিভিন্ন অর্গানাইজেশন গুলো সেগুলো কখন স্বীকৃতি দিচ্ছে, বা সেগুলোর সদস্যপদ কখন লাভ করছে, এই চার্টগুলো পড়তে হবে মাস্ট। বিক্রিয়া হার দেখো, তোমার হচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারের শুরুর দিকেই আছে। হ্যাঁ, বিক্রিয়া হার রাখো। তো তোমার হচ্ছে বিক্রিয়া হার রাখো, গণমাত্রা বিক্রিয়া হার মানে কি? গণমাত্রা ডিভাইড বাই সময়, একক সময় গণমাত্রা পরিবর্তন হচ্ছে বিক্রিয়া হার। তো গণমাত্রা হচ্ছে মোল পার লিটার আর সময় রাখা হচ্ছে সেকেন্ড, তাহলে দাঁড়ালো কি মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা তো বিভিন্ন জিনিসের একক মাত্রা, এগুলো তো পড়তেই হবে। যদিও এটা আসছে তোমার হচ্ছে যে ইয়ে থেকে, এই কেমিস্ট্রি থেকে, তারপরেও তোমাদের বিভিন্ন জিনিসের একক মাত্রা এগুলো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, there is no mother but loves her child, এখানে বাট কি হিসেবে ব্যবহার করেছে? আবার হইছে, আবার ওই পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? আবার পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসছে, এটা নেগেটিভ রিলেটিভ হিসেবে কাজ করছে। তো তোমার হচ্ছে পার্সোনাল স্পেসের জিনিসগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে হচ্ছে যে এই জিনিসগুলো এক্সক্লুড করতে পারবে, তোরা ডিরেক্টলি এখান থেকে না আসলো এক্সক্লুড করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন মিটার ব্রিজ নিচের কোনটি নীতিতে কাজ করে? মিটার ব্রিজ কোনটি হুইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করে, এটা। তাহলে এটাও তোমার হচ্ছে যে কনসেপচুয়াল কনসেপ্টগুলো থেকে আসছে। এমনিও তোমার হচ্ছে কত এর আগে কত কয়েকবারই মিটার ব্রিজের কাজ, পটেনশিওমিটারের কাজ, পোস্ট অফিস বক্সের কাজ, এগুলো নিয়ে কোশ্চেন আসছে। তো যারা এগুলো সম্পর্কে একটু ভালো করে পড়ে গেছে তারা তা ইজিলি পাবে, ঠিক আছে? এই তোমার হচ্ছে মিটার ব্রিজ নিয়ে যেখানে আছে এটা লিখা আছে, একদম ডিরেক্টলি লিখে আছে যে এটা হুইটস্টোন ব্রিজ নীতিকে ইউজ করে কাজ করে। হ্যাঁ, এনজাইম বিষয় কোনটি সঠিক হয়? আবার এনজাইম গোষ্ঠী থেকে অলরেডি তোমাদের আজকের ক্লাসে কিন্তু আমি অনেকগুলো জিনিস বলে ফেলছি যেগুলো তোমার ভিত্তিতে পরবর্তী তোমরা দেখতেছো কোশ্চেন আসলে এইভাবে আসতেছে। হ্যাঁ, তো এনজাইম বিষয় কোনটি সঠিক? তো ওই এনজাইম গোষ্ঠী থেকে আসছে। এখানে এনজাইম হচ্ছে আমিষ দিয়ে ভর্তি, এনজাইম মানে প্রোটিন, এনজাইম ম্যাক্সিমাম বা সব এনজাইমই প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? তো এনজাইম হচ্ছে আমিষ দিয়ে গঠিত, শেষ। এরপরে হচ্ছে এগুলো প্রোটিন ধর্মী, কলের প্রকৃতির অন্যান্য বৈশিষ্ট্যগুলো তোমরা খেয়াল করতে পারো। মানে এনজাইমের বৈশিষ্ট্য পড়তে হবে, কার্বোহাইড্রেট বৈশিষ্ট্য পড়তে হবে, প্রোটিনের বৈশিষ্ট্য পড়তে হবে, অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য পড়তে হবে,
হ্যাঁ, লিপিডের বৈশিষ্ট্য পড়তে হবে, প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়তে হবে, কাজ পড়তে হবে, এবং হচ্ছে ক্লাসিফিকেশন পড়তে হবে ভালোভাবে। এই ওইখানে তো অনেক কিছু আছে, আমি কোর্স শেষে তোমাদের যখন ক্লাস নিব তখন দেখাবো অনেক কিছু আছে, কিন্তু সবকিছু তোমার ফোকাস করতে হবে না, সবকিছুতে সমান গুরুত্ব দিতে হবে না, বেশি গুরুত্ব কিছু জায়গায়, কম গুরুত্ব কিছু জায়গায়। হ্যাঁ, কিটোনিক অটোমাটিজম প্রদর্শন করে কোনটা? কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে যে এখান থেকে তুমি কিটোন খুঁজে বের করো, যেটা হচ্ছে কিটোন আছে সেটাই, এখানে কিটোন শুধু একটাই আছে প্রোপানন, তাহলে সেটাই হচ্ছে যে কিটোনিক অটোমাটিজম প্রদর্শন করবে। কারণ এখানে কি হবে, কিটোনটা তোমার হচ্ছে যে অ্যালকোহল মূলকে পরিণত হয়ে যাবে, তাহলে আগে তো কিটোন হইতে হবে, তারপরে না ওই অ্যালকোহলে কনভার্ট হবে, তাহলে কিটোন আমি খুঁজে বের করে ফেলছি, শেষ। প্রোপানন আর কিছু চিন্তা করা লাগবে না, এটাই কনসেপ্ট। তাহলে হচ্ছে যে এরকম তোমার হচ্ছে যে সমানতা থেকে প্রায় কোশ্চেন আসে, কোনটা কার্যকরী সমানতা, অবস্থান সমানতা, চেইন সমানতা, জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, এই রিলেটেড কোশ্চেনগুলো আসে। টোটোমারিজম, মেটামারিজম এগুলো পড়তে হবে। কোন কণা বিনিময়ে তড়িৎ চুম্বক বল কার্যকর হয়? দেখো, গত দুই একটা ক্লাসে যারা আমার ছিল, বিশেষভাবে আমার ব্যাচের স্টুডেন্টদেরকে বলতেছি বা বাইরের স্টুডেন্ট অনেকে ছিল, তো আমি কিন্তু তোমাদের কত ক্লাসেও বলছিলাম যে মৌলিক বল এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। এগুলোর হচ্ছে তোমার পাল্লা কিরকম, তারপর হচ্ছে যে এগুলার মানে এক আপেক্ষিক সবলতা, এক অপর সাপেক্ষে আপেক্ষিক সবলতা, এবং হচ্ছে এগুলোর বিনিময়কারী যে কণাগুলো, বাহক কণা যেগুলো, সেগুলো আসে, এবং এগুলোর কাজও আসে পরীক্ষা, কাজ। এবং মৌলিক বল কয়টা এটাও আসে, নিচে কোনো মৌলিক বল নয় এটাও আসে। মৌলিক বল নিয়ে দেখো, নিউটন বলবে যে 1.5 পেজের একটা কোশ্চেন, 1.5 পেজের একটা পড়াশোনা কনসেপ্ট। তো এই 1.5 পেজ যদি ভালো করে পড়ো তাহলে হচ্ছে যে মোটামুটি একটা কোশ্চেন নিশ্চিত, প্রায় ঘুরে ফিরে প্রত্যেক বছরই এই রিলেটেড কোশ্চেন থেকে একটা চলে আসে। ঠিক আছে, এই বলে দিচ্ছি, জাস্ট তোমরা যদি এখনো এত কিছু ক্লিয়ার করে দেওয়ার পরে যদি ভালো করে আয়ত্ত না করো তাহলে আর কি বলবো, কিছু বলার নাই। ঠিক আছে, তো এখন আসো অ্যাথলেটস ফুটের প্রধান কারণ কি? এটা তো ছত্রাক ব্যাকটেরিয়া সংক্রমণে তোমার হচ্ছে টিনিয়া পেডিস হয়, মেইনলি হচ্ছে ছত্রাকের কারণে হয়, তারপর হচ্ছে যে আবার ব্যাকটেরিয়াও আক্রমণ করে, সব মিলে আর কি। তো এটা হচ্ছে যে ওই রোগ থেকে চলে আসছে, বা ভাইরাসের যে চ্যাপ্টারটা আছে অণুজীবন, অণুজীব চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে অনেক কোশ্চেন আসে। পাকিস্তান সেনাবাহিনীতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিল? ওই যে কয়েকজন যে শহীদ ছিল বুদ্ধিজীবীদের প্রত্যেকটার নাম এবং হচ্ছে পেশা জানা লাগবে ওদের মধ্যে, এবং কাকে কখন গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে সেটা জানা লাগবে। ঠিক আছে, কার পেশা কি ছিল, কাকে কখন গুম করা হয়েছে, কখন হত্যা করা হয়েছে সেটা কিন্তু জানা লাগবে। ঠিক আছে, এই তোমার হচ্ছে যে বুদ্ধিজীবীদের মধ্যে শহীদ বুদ্ধিজীবী যারা আছে, মাইটোটিক ম্যাটাফিজিক কোনটি সঠিক নয়? তাহলে ম্যাটাফিজিকের বৈশিষ্ট্যগুলো আমরা জানলে ইজিলি পারবো যে ক্রোমোজোম লুপ সৃষ্টি, এটা সঠিক নয়, এখানে কোনো লুপ তৈরি হয় না, সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়, মেটাকাইনেসিস হয়, ক্রোমোজোম পরিবর্তিত থাকে, এগুলা সঠিক তথ্য। তাহলে হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ প্রত্যেকটার মধ্যে কোন ধাপে কি কি গঠিত হয়, স্পেশাল কি আছে, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ওই কারেকশন বা সেন্টেন্স, এই জিনিসগুলো কারেকশনের আন্ডারে এটা ফেলতে পারবো আমরা। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে তোমার হি গেভ মি সাম অ্যাডভাইস, সরি, তো তোমার হচ্ছে যে এরকম জাস্ট হচ্ছে কারেকশন আমরা যদি ভালো করে পড়ি, সেন্টেন্সের স্ট্রাকচার ভালো করে জানি, তাহলে এই কোশ্চেনগুলো আনসার করা ইজি আমাদের জন্য। মায়োফাইব্রিলে কি ধরনের প্রোটিন থাকে? অবশ্যই অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন অনেক হেল্প করে আমাদের হচ্ছে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মধ্যে। তো এই জিনিসগুলো তোমার কোথায় আছে? ওই যে আমাদের বোনসের একটা চ্যাপ্টার আছে না, অস্থি, সেই চ্যাপ্টার থেকে আসছে আর কি। এখানে আছে মায়োফাইব্রিলে অ্যাক্টিন মায়োসিন থেকে একদম স্পেসিফিক্যালি উল্লেখ আছে, যারা ওই চ্যাপ্টার একবার পড়বে বুঝে তারা ওই কোশ্চেনটা পারবে। হ্যাঁ, তো এখান থেকে তোমার হচ্ছে যে মায়োফাইব্রিলের গঠন টঠন স্ট্রাকচার এগুলো করতে হবে, অ্যাক্টিন মায়োসিনের কাজ করতে হবে, মাসলগুলো নিয়ে একটু টুকটা জানতে হবে, এখান থেকে আমরা এই ইনফরমেশনগুলো নিতে পারি। হ্যাঁ, এবার আসা হচ্ছে যে আমাদের ওই যে কোন জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য এক্সিটো কনজারভেশন নয়, এক্সিটো নয়, কোনটা এক্সিটো ইনস্টিটিউটে বুঝতে হবে। এক্সিটো মানে হচ্ছে তুমি এক জায়গার গাছকে নিয়ে অন্য এক জায়গার মধ্যে সংরক্ষণ করতে, সেটা হচ্ছে এক্সিটো। আর যে জায়গার গাছ ওই জায়গায় সংরক্ষণ করা সেটা হচ্ছে ইনসিটো। হ্যাঁ, তো এক্সিটো সংরক্ষণ কনজারভেশন নয়। ইকোপার্ক হচ্ছে এক্সিটো নয়, ইকোপার্ক হচ্ছে ওইখানে গুলো ওইখানে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, আর বোটানিক্যাল গার্ডেন বিভিন্ন জায়গা থেকে উদ্ভিদগুলো এনে সংরক্ষণ করা হয়, টিস্যু কালচার সেল। আচ্ছা, এরপরে আসো এখানের মধ্যে আমরা হচ্ছে মূল ভগ্নাংশ বের করব। মূল ভগ্নাংশ কিভাবে বের করে? মূল ভগ্নাংশ বের করে আগে মূল সংখ্যা নির্ণয় করে, এরপরে টোটাল মূল সংখ্যা ডিভাইড বাই যেটা বলবে তার মূল সংখ্যা উপরে থাকবে, ডিভাইড বাই টোটাল মূল সংখ্যা। এখানে অক্সিজেনের পরিমাণ দিয়ে দিচ্ছে, আমরা সেটাকে অক্সিজেনের আণবিক ভর দিয়ে ভাগ করে মূল সংখ্যা বের করছি। কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা বের করছি, যে পরিমাণ আছে ডিভাইড বাই আণবিক ভর, সেটা দিয়ে মূল সংখ্যা বের করছি। এরপর কার্বন ডাইঅক্সাইডের মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ মানে কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা যত তাও উপরে বসবে, নিচে বসবে দুইটা যোগফল মানে টোটালটা। ঠিক আছে, এটা এখন এটা হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবো সেগুলো আমরা স্পেসিফিক ক্লাস যখন যেটা ক্লাস হবে সেই ক্লাসে শেখাবো। এখানে আমরা জাস্ট টাইপ নিয়ে আলোচনা করতেছি। ওই এটা হচ্ছে পরিমাণগত থেকে আসছে ম্যাথ, জাস্ট হচ্ছে মূল ভগ্নাংশ কিভাবে বের করা। হ্যাঁ, সেটা চলে আসছে। এটা তুমি প্রথম চ্যাপ্টার মানে হচ্ছে যে প্রথম পেপার যেটা আছে ফার্স্ট পেপারে 4th চ্যাপ্টারে ধরতে পারো যে সেখান থেকে আসছে, তাও বলা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মূল সংখ্যা নির্ণয়, মূল ভগ্নাংশ নির্ণয়, ছোটখাটো ম্যাথগুলো আসবে সেগুলো আমরা ক্লাসে ক্লিয়ার করবো। ম্যাথ মানে তুমি আশা রাখতে পারো যে কেমিস্ট্রি ক্ষেত্রে ম্যাথ
6-7টা থাকবে মিনিমাম, ম্যাক্স আর বেশি থাকতে পারে। স্বাধীনতার প্রথমে ডাক টিকিটে কিসের ছবি ছিল স্বাধীনতার পর? এইটার প্রসঙ্গে জিকেতে একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়া হবে প্রথম ডাক টিকিট কি ছিল, বা বিশেষ বিশেষ যে স্থাপনাগুলো আছে, বিশেষ বিশেষ যে শিল্পকর্ম সৃষ্টিগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করানো হবে। সমস্যা নেই, চিন্তার কিছু নেই, জাস্ট তোমরা ক্লাসগুলো করলেই চলবে, গাইডলাইন ফলো করলেই চলবে, এগুলো পারবে। আমার ভাই রক্তরাঙ্গন 21 ফেব্রুয়ারি, এটা হচ্ছে আমরা 52 সালে যে শিল্পকর্মগুলো আছে, গানগুলো আছে, নাটকগুলো আছে, কবিতাগুলো আছে, গল্পগুলো আছে, প্রত্যেকটা লেখককে, গান হইলে সুরকারকে, গীতিকারকে সবকিছু কাভার করবে। আর এটা তো এমনি ফেমাস একটা গান, এটা তো যারা মোটামুটি পড়াশোনা করছে তারাও পারার কথা। হ্যাঁ, আব্দুল লতিফ হচ্ছে যে প্রথম সুরকার, আর বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। এরপর ব্যঞ্জনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, এটা হচ্ছে আমি রিসেন্টলি যাদেরকে পড়াইছি তাদেরকে আমি সবগুলো একসাথে লিখে দিচ্ছি, এখানে সবগুলো একসাথে আছে। একক বন্ধন হলে 0.154 ন্যানোমিটার, দ্বিবন্ধন হলে 0.134, আর ত্রিবন্ধন হলে 0.120, কিন্তু ব্যঞ্জনে স্পেশাল ব্যঞ্জনে দ্বিবন্ধন তা হচ্ছে 0.139। এটা কিন্তু ক্লাসে বলে দিচ্ছি, যারা ক্লাস করছে তারা পারার কথা। কারা আমার জৈব রসায়নের ক্লাসে ছিল মনে আছে এই তথ্যটা? বলতো কারা কারা আমার জৈব রসায়নের ক্লাসে ছিল এবং এই তথ্যটা পড়াইছি যে মনে আছে? এরপর আসো, একসাথে পড়াইছিলাম এরকম করে। এরপর আসে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। তাহলে হচ্ছে যে ওর দৈর্ঘ্য প্লাস হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য দুইটা অ্যাড হবে, কারণ হচ্ছে ব্রিজটা ধরো এরকম। এখন কিরকম ভাবে ট্রেন এখানে আছে, ও এটা পার হইলে কখন পার হবে? যখন ওর শেষ মাথা বের হয়ে যাবে। শেষ মাথা বের হয়ে যাওয়া মানে ওর দৈর্ঘ্য পুরোটাও অতিক্রম হবে। তখন হচ্ছে যে মানে মোট কথা হচ্ছে এই টাইপের ট্রেন অতিক্রম করে আসলে তুমি কি করো, কনসেপ্ট নিয়ে আমি এখন কথা বলতেছি না, জাস্ট তুমি কি করবা, ব্রিজের দৈর্ঘ্য এবং হচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্যকে অ্যাড করবা, অ্যাড করে বেগ দিয়ে ভাগ করে দিবা, শেষ। এস ইকোয়াস টু বিটির মতো আর কি। হ্যাঁ, তো টি ইকোয়াস টু S1 প্লাস S2, মানে টোটাল এস ডিভাইড বাই বি। টোটাল এস হচ্ছে তাহলে কত, 1100 ডিভাইড বাই বি, ভাগ করলে তুমি হচ্ছে যেটা পেয়ে যাবে। আর এটা অনেক ভার্সিটিতে অনেক কিছুতে আসছে, রিপিটেড একটা কোশ্চেন, যারা আগে ক্লাসগুলো খেয়াল করছে তারা পারবে। আচ্ছা, অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর কোনটা অন্ত্রের মধ্যে? তাহলে হচ্ছে পাকস্থলী অ্যাসিড, মানে প্রথম লেয়ার মাইক্রোবায়োম মলত্যাগ, এগুলো হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। তারপর এরপর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে তোমার হচ্ছে যে কমপ্লিমেন্ট সিস্টেম এগুলো আসবে। থার্ড লেয়ারে প্যাগোসাইটোসিস এগুলো আসবে, থার্ড লেয়ারে অ্যান্টিবডি মেডিয়েটেড যে মেকানিজমগুলো আছে সেগুলো আসবে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে যে প্রতিরক্ষা স্তর নিয়ে আলাদা পড়াশোনা করবো। প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে আন্ডারে কি কি পড়ে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের আন্ডারে কি কি পড়ে, তৃতীয় প্রতিরক্ষা স্তরের আন্ডারে কি কি পড়ে, এগুলো মাস্ট পড়তে হবে। মানে ওই চ্যাপ্টার থেকে পড়তে হবে প্রতিরক্ষা স্তরের ব্যাপারে, কোন প্রতিরক্ষা স্তরে কি পড়ে, আর পড়তে হবে হচ্ছে অ্যান্টিবডি সম্পর্কে, আর পড়তে হবে ভ্যাকসিন সম্পর্কে। এই তিনটা মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক মানবদের প্রতিরক্ষা চ্যাপ্টার থেকে জুলজি, এগুলো আমরা কভার করবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ফলো করলে তোমাদের ইজিলি পারবা ইনশাআল্লাহ। জাস্ট হচ্ছে যে কি করতে হবে, ক্লাসগুলো নিয়মিত করতে হবে এবং হচ্ছে বাসায় ওইগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। যেমন আমাদের প্রাইভেট ব্যাচে যারা এনরোল করছে যারা জানে, সবাইকে আমি বলছি যে তারা আমাকে কথা দিচ্ছে যে ডেইলি 10-12 ঘন্টা করে ওরা পড়বে। হ্যাঁ, এখানে ওই 10-12 ঘন্টা না পড়লে কি হবে, এক নম্বর হচ্ছে যে কথা যে দিচ্ছে, কথা ভঙ্গ করার কারণে গুণ হবে, সেটার জন্য মরার পরে ধরবে। আর হচ্ছে যে বেঁচে থাকতে একটা লস, সেটা হচ্ছে চান্স মিস হবে। ঠিক আছে, ছোট ছোট দুইটা লস, বড় লস না কিছু। সো তোমরা চাইলে এতে কম পড়তে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বিশেষভাবে যারা আমার দুর্বার 2.0 ব্যাচে আছো আর কি, সেকেন্ড টাইমারদের ব্যাচ যেটা আছে তাদেরকে বলতেছি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমার কোনো লস নাই। ঠিক আছে, আমার যদিও লস, আমারও লস, আমারও বদ্ধ হবে। এত কষ্ট করতেছি তোমাদের জন্য, তোমরা যদি সেটার গুরুত্ব না দাও, মন থেকে কিন্তু আসবে নাকি বদ্ধ আসবে? অবশ্যই বদ্ধ আসবে, এটা আর কি। সো যেটা আমাকে কথা দিছো সেটার মধ্যে স্ট্রিক্ট থাকার চেষ্টা করো, ডেইলি 10-12 ঘন্টা করে পড়বা, শেষ। কে কি করতেছে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কে উল্টে ফেলতেছে, দুনিয়া উল্টে ফেলতেছে, ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমার চিন্তা হচ্ছে তোমার, তুমি কি পারতেছো না পারতেছো না সেটা নিয়ে। আমি একটা জিনিস পড়াই দিচ্ছি, তুমি ক্লাসে হয়তো না বুঝলে ক্লাসে কোশ্চেন জিজ্ঞেস করবা, না তারপরেও যদি সেটাতে সমস্যা হয়, বিশেষভাবে আমাদের ব্যাচে যারা আছে বলতেছি, আমাকে নক করবে, আমি তোমাদের হচ্ছে যে পার্সোনালি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, গাইড করার চেষ্টা করবো কোনটা কিভাবে করবে। হ্যাঁ, তো এটা মাস্ট। এখানে আমি তোমাদের যেটা বলছি, আমি তোমাদের পড়াবো কিভাবে, যার আমি কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাসগুলো ফ্রিতে করে দেওয়ার পিছনে রিজন হচ্ছে যে যাতে সবাই উপকৃত হয়। ঠিক আছে, সবাই জানুক আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা, এটা একটা ব্যাপার। আর আমি তোমাদের স্পেশালি বলতেছি, আমি তোমাদের এরকম একদম ব্রেকডাউন করে দেখাই দিব অ্যাকচুয়ালি কোশ্চেন কিভাবে আসবে, তোমাদের কি করতে হবে। কিন্তু আমি তোমাদের কোনো শর্টকাট হয় বলতে পারবো না যে এটা এইভাবে করতে পারবে। সফলতার কোনো শর্টকাট হয় না। ঠিক আছে, তুমি শর্টকাটে মেডিকেলে চান্স পাবা, কি করবা যে মেডিকেলে এসে ফেলের পর ফেল করতে থাকবা, মেডিকেলে হিউজ পড়াশোনা। ঠিক আছে, এখানে এসে পড়াশোনা করতে হয়, পড়াশোনা করে ডাক্তার হয়, বুঝছো? 10-15 বছর একটা জার্নি ডাক্তার হয়, ইজি না। তো এখানে তোমার হচ্ছে যে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তোমার, এখানেও প্রচুর পড়াশোনা। এখন তুমি এখানে শর্টকাট চুরি দেরি করে বা কোনোভাবে সাজেশন করে কোনো রকম চান্স পাইছো, এখানে এসে তো কেমন হয়ে যাবে। ঠিক আছে, তো মানে আর পাওয়া যায় না আসলে অ্যাকচুয়ালি। আমি এই জিনিসগুলো এখন তোমার হচ্ছে মেডিকেলে চান্স পাওয়ার পরে, পড়াশোনা করার পরে ফিল করছি যে আসলে পরীক্ষাটা কেন এরকম। পরীক্ষাটা এজন্য এরকম যে আসলেই হচ্ছে যে
যে যে জিনিসগুলো তোমাদের বাধা হিসেবে রাখছে এগুলো অতিক্রম করে যারা আসতে পারবে তারা আসলেই যোগ্য মেডিকেলে পড়ার জন্য, মেডিকেলের চ্যাপ্টারও নিতে পারবে, মেডিকেলে ওদের জন্য। ঠিক আছে, এই আর কি। ওকে, এবার আসো আমরা এই কোশ্চেনটা একটু সলভও করতে পারি বা দেখতেও পারি। ঠিক আছে, আমি বেশিরভাগ যাদেরকে উদ্দেশ্য করে বলছি তারা খেয়াল করছো, আর হচ্ছে যে কয়েকজন বান্দা ব্যাচের কয়েকজন বান্দা ক্লাসে নাই, আমি তাদেরকে হচ্ছে যে স্পেশালি যোগাযোগ করবো কি হয়েছে আমাকে জানানোর জন্য। তো এখন আসো, এটা হচ্ছে কি ব্লিচিং পাউডার, হ্যাঁ, COCl, এখানে ক্লোরিন অক্সিডেশন নাম্বার কত, জারণ সংখ্যা। এখন দেখো এই ক্লোরিনটা তুমি যদি সরাই ফেলো, ক্লোরিনের নরমালি কত -1, বা তুমি এভাবে অ্যাপ্রোচ করি, এভাবে অ্যাপ্রোচ করো যে ক্লোরিন নিয়ে যদি বলছে ক্যালসিয়াম সরাই ফেলো, ক্যালসিয়াম হচ্ছে +2, তাহলে হচ্ছে যে এই পুরোটুকু অবশ্য -2 হবে, এই OCl Cl এর পুরোটুকু অবশ্য -2 হবে, এটুকু যদি -2 হয়, এই ক্লোরিনটা যেহেতু বাইরে আছে এটা অবশ্য -1 হবে, এটা আমরা বুঝতেছি। হ্যাঁ, তাহলে হচ্ছে এই পুরোটুকু হচ্ছে -1, তাহলে অক্সিজেনের জন্য হচ্ছে +2, আর এই ক্লোরিনটা ধরো আমি জানি এটাকে ধরলাম x ইকুয়ালস টু হচ্ছে -1, তাহলে এই ঠিক আছে। ওকে, আচ্ছা সরি, অক্সিজেন তো -2, আমি তো মানে ক্যালকুলেশনে পুরো ধরো আমি তো অন্য জোর ধারা গেছি কিরে। আচ্ছা সরি, -2, তো -2 পাশে গেলে তোমার হচ্ছে কি হবে, +2 হবে, মানে 2 হবে, আর এখানে আগে থেকে -1 আছে, 2 -1 ইকুয়ালস টু হচ্ছে +1, তাহলে এখানে ক্লোরিনের একটা হবে হচ্ছে -1, একটা ক্লোরিন যেটা আমরা ধরলাম -1 নর্মালি যেটা হয়, আর একটা হচ্ছে +1, তাহলে এখানে হবে কি +1 -1 শেষ। এরকম করে তুমি হিসাব করে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবার আসা হচ্ছে ডায়াটম বিষয় কোনটি সঠিক। ডায়াটম, ডায়াটম রিলেটেড কোনটি সঠিক, সেটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র উৎপাদক, জলজ বাস্তুতন্ত্র উৎপাদক। ঠিক আছে, এখন তুমি কি করতে হবে, ওই যে বললাম শৈবাল ছত্রাক যা যা পাবা, মানে যা যা তোমার বইতে আছে সেগুলো বৈশিষ্ট্যগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখো বৈশিষ্ট্য কতগুলো কোশ্চেন আসছে, বৈশিষ্ট্যগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, বুঝে পড়তে হবে। ঠিক আছে, গুরুত্ব পড়তে হবে, বৈশিষ্ট্য পড়তে হবে ভালো করে, বুঝে বুঝে, তাহলে সেখানের মধ্যে কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, ডায়াটম এক্সাম্পল গুলো পড়বা। 1966 সালে ঘোষিত 6 দফার মধ্যে কয় দফা অর্থনৈতিক বিষয় ছিল, এটা তোমরা এটা মনে করি না যে পোলাপাইন হচ্ছে যে তোমার গুনে গুনে 6টা দফা মুখস্থ করছে তারপরে গুনছে কোনটা কোনটা অর্থনৈতিক বিষয়, না এরকম না। আমরা তোমাদের হচ্ছে যে পড়াইতে গিয়ে এই দফাগুলো তো পড়াবো অবশ্যই, কেউ যদি এভাবে মনে রাখতে পারে তার জন্য তো ভালোই, বিশেষভাবে প্রথম দফা কি এটা আমরা মুখস্থ করাই। এখন তোমার হচ্ছে যে এটা হচ্ছে যে রিলেটেড ডাবির কোশ্চেন থেকে চলে আসছে, ডাবি অথবা BCS এর কোশ্চেন প্রিভিয়াস কোন একটা ইয়ার আসছে সেখান থেকে চলে আসছে। তোমরা জানো এটা এটা ওপেন সিক্রেট যে মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে ইংলিশের কোশ্চেন কিছু কিছু BCS এবং ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন থেকে চলে আসে, তো সেগুলো আমরা তোমাদের ক্লাস করাবো, সলভ করাবো ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই। ঠিক আছে, এরপর হচ্ছে কোন নীতিতে আলোক তন্তু বেতু দিয়ে আলো প্রবাহিত, এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা তোমরা জানো। অপটিক্যাল ফাইবার যেগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে হচ্ছে যে আলোগুলো সঞ্চালিত হয় খুব দ্রুত গতিতে। হ্যাঁ, এক প্রান্ত থেকে এক প্রান্তে তথ্য আদান প্রদান করে। বুকের দুধে কোন উপাদানের নবজাতকের প্রতিরক্ষা, এটা হচ্ছে বুকের দুধে ইমিউনোগ্লোবিন এ থাকে। হ্যাঁ, আইজি, এটা ইমিউনোগ্লোবিন এ থাকে, সে এ হচ্ছে যে প্রতিরক্ষা কার্যকর। দেখো আমি তোমাদের অলরেডি একটু আগে বলছিলাম যে আমি মানবদের প্রতিরক্ষা থেকে অল্প কিছু জিনিস তোমাকে ভালো করে পড়াবো, তার মধ্যে একটা ছিল মানবদের প্রতিরক্ষা স্তরগুলা, তারপরে একটা বলছিলাম অ্যান্টিবডি, আর একটা বলছিলাম হচ্ছে তোমার ভ্যাকসিন। তিনটা থেকেই একই বছরের কোশ্চেন চলে আসছে, এবং আমি তোমাদের দেখাবো অন্যান্য ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে যে এই টপিক তিনটা থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে। তো এখন দেখো একটা স্টুডেন্টের কাজ কি হবে ও প্রতিরক্ষা পড়তে গেলে, ও ওর যান জীবন দিয়ে হচ্ছে যে এই তিনটা টপিক একদম ঠোরস্থ করে ফেলবে, বুঝবে, কনসেপ্ট বুঝবে, তারপরে এগুলো খুব ভালো করে পড়ে ফেলবে, রিভাইজ করার সময় এগুলোতে বেশি গুরুত্ব দিবে। আমি তোমাদের যে জিনিসটা ফোকাস করাতে চাচ্ছি এই জায়গায় যে তুমি বুঝো যে তোমার কোথায় অ্যাকচুয়ালি পরিশ্রম করা দরকার, তোমার শ্রম ঘাম সময় কোথায় দেওয়া দরকার, ওইখানে আগে দাও, আগে চান্স এনশিওর করো, পরে ডিএমসি চিন্তা করি, আর পরে হচ্ছে যে বিভাগীয় মেডিকেল কলেজগুলো চিন্তা করি, আগে চান্স পাও। ঠিক আছে, তোমরা হচ্ছে যে ক্রনোলজি বুঝো না, তোমরা পাশের নাম্বার এনশিওর করার আগে স্বপ্ন দেখতে দেখতে শেষ না। তারাও হচ্ছে যারা ভালো করে তারাও হচ্ছে যে আগে ন্যূনতম পাস মানে পাস করার বা চান্স পাওয়ার যোগ্যতাটা অর্জন করে, পরে আস্তে আস্তে নিজেকে আপগ্রেড করে। ঠিক আছে, এখনই শুরুতে কঠিন জিনিস শিখতে চাই না, শুরুতে এমন জিনিস শিখো যেটা লাগবেই, যেটা থেকে প্রায় কোশ্চেন আসে, আগে সেগুলো ক্লিয়ার করো, তারপরে তার হচ্ছে যে কঠিন টপিক গুলো নিয়ে যেগুলো থেকে রিয়ালি কোশ্চেন আসে সেই টপিকে তুমি যাও। জিকে পড়তে গেছো আগে এমন টপিক গুলো পড়ো যেগুলো থেকে কোশ্চেন আসবেই না, শুরুতেই তুমি হচ্ছে যে আন্তর্জাতিক নিয়ে বা এক্সট্রা ইনফো নিয়ে দুমাই 3-4টা বই পড়ে ফেলছো, ওই বেসিক জিনিস তুমি জানো না, হবে না, চান্সই পাবে না। এরপর এই জিনিসগুলো পড়তে গেলে এই জিনিসগুলো কোশ্চেন আসলে সলভ করতে আসছি এই জন্য, এই জিনিসগুলো তোমাকে বলার জন্য, এই জিনিসগুলো তোমাকে বোঝানোর জন্য, বুঝছো তোমরা?
এবার আসো অসম্পৃক্ত অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণ কঠিন ব্যাপার। একদম সিম্পল কোশ্চেন। ব্রোমিন পরীক্ষা, বেয়ার পরীক্ষাগুলো তোমরা শুনতে শুনতে বড় হয়েছে, তো এখানে ব্রোমিন হবে উত্তর, ব্রোমিন দ্রবণ। নিচে আর কোশ্চেন আছে না, ঠিক আছে। এবার এই পাশে চলে আসো 93। এই তোমার হচ্ছে এটা বই থেকে হুবহু কোশ্চেন চলে আসছে, বইয়ের একটা এক্সাম্পল যে পাকস্থলী 5 অক্ষ 60 জনের গণমাত্রা কত হলে পিএইচ এত হবে। এখন দেখো পিএইচ এত হইলে এগুলা ক্যালকুলেশন করা একটু কঠিন, সেটা তুমিও জানো আমিও জানি। এগুলা কিভাবে ক্যালকুলেশন করবা, মানে পয়েন্ট আকারে দেওয়া থাকলে সেটা আমি হচ্ছে যে তোমাদের ক্লাসে বলে দিবে, এখন আমি ডিটেইলে যাচ্ছি না। কিভাবে বলবো সেটা আমি তোমাদের অলরেডি একটু করে বলে দিচ্ছি। আমি তোমাদের কিছু মান মুখস্থ করবো, 0.1 এর মান, লগ 0.1 এর মান, লগ 0.2 এর মান, লগ 0.3 এর মান, এগুলো একটু মুখস্থ করবো আমরা, যাতে আমরা হাতে কলমে করতে পারি। মানে পরীক্ষার হলে তো আমাদের ক্যালকুলেটর দিবে না, ক্যালকুলেটর দিলে তো এক ক্লিকের ব্যাপার, কিন্তু পরীক্ষার হলে যেহেতু আমাদের হাতে কলমে করতে হবে, সেই প্রসেসগুলো আমি তোমাদের শিখাই দিব ক্লাস। আর এগুলো স্পেশাল কিছু ক্লাসও নিব, ম্যাথ কিভাবে করবো ম্যাথের উপর। কোন বিক্রিয়া অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়, এটা খুব সুন্দরভাবে আছে, ক্লিমেনসন বি জন্মের কথা খুব সুন্দরভাবে, এই কথাটা আমি আলাদাভাবে মার্ক করে দিচ্ছি, হ্যাঁ, যাদেরকে পড়াইছি অফলাইনে বা অনলাইনে। তো এটা অনলাইনে আমি পর্যন্ত গেছি কিনা আই ডোন্ট নো, চাইলে আমি এটা অবশ্যই ভালো করে পড়াই দিচ্ছি। শাহানুর, আমি কি এটা বলছিলাম? শাহানুর তো মোস্ট প্রবলি আমার যুবরসানের ক্লাসটা ছিলাম, আমি কি এই টপিক পর্যন্ত গেছি? মনে নেই কিছু, যাই হোক, আমি কন্টিনিউ করতেছি, তোমার মনে থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা, গেলে আমি অবশ্যই বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে কোথায় পরিণত হয়, ঠিক আছে? কার্বন মূলকটা মিথিলিন মূলকে পরিণত হয়, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। আমি তোমাদের অলরেডি বলে ফেলছি, যারা আমার নিয়মিত ক্লাস করো তারা জানো যে তোমার নামে বিক্রিয়াগুলো আলাদা একটা নোট থাকবে, যে ভালো করতে চায় মোটামুটি যে মার্কস তুলতে চায় তারাও হচ্ছে নামে বিক্রিয়া সম্পর্কে নোট করা দরকার। গিগনার বিক্রিয়া, উডস বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন, ক্লিমেনসন বিজারণ, আগে যেগুলো নাম বলছি সবগুলো একটা নোট থাকবে তার আলাদা। সে বারবার বারবার কয়েকদিন পরে পরে, এক সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে সেগুলো একটু রিভাইজ করতে চোখ গোলাবে, যাতে জিনিসগুলো মনে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে পেপটাইড বন্ড, এটা আমি তোমার কোষ রসায়ন পড়াইতে গিয়েও বলি, যৌগ রসায়ন পড়াইতে গিয়েও বলি যে এটা হচ্ছে পেপটাইড সিওএনএইচ পেপটাইড বন্ড, এটা মনে রাখবা। অ্যামিনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ডের মাধ্যমে অ্যাড হয়, পেপটাইড পলিপেপটাইড গঠন করে, পলিপেপটাইড ডাইপেপটাইড ট্রাইপেপটাইড পলিপেপটাইড এরকম গঠন করে, তারপর হচ্ছে যে প্রোটিন গঠন করে। হ্যাঁ, এটা আমি বলি, সো ক্লাস করলে এগুলো জানবা, আর এগুলো আমরা বইতেও আছে, বই পড়তে গেলে জানবা ইনশাআল্লাহ। এবার আসো জড়তার ভ্রামকের একক কি। জড়তার ভ্রামকের সূত্র আছে I = mr², ওই আবার সূত্র থেকে তোমার মাত্রা আসবে, সূত্র থেকে একক আসবে, সূত্র থেকে তোমার হচ্ছে যে ম্যাথ আসবে, সূত্র থেকে সমানুপাতিক স্থানুপাতিক আসবে, সূত্র থেকে তোমার হচ্ছে যে কোনটার উপর নির্ভর করে কোনটার উপর নির্ভর করে না, এই টাইপ কোশ্চেন আসবে। কি আর বলবো, যে 10-12টা কোশ্চেন যে বলতেছি, প্রমাণ আমি প্রতি ধাপে 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 তোমাদের দেখাবো। হ্যাঁ, এবার আসে হচ্ছে হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোহেটিভ ভার্ব। ঠিক আছে, এখন ইনকোহেটিভ ভার্ব কাকে বলে? ওই যে আমি তোমাদের বললাম ভার্ব, পার্টস অফ স্পিচ, ক্রনোলজি, পার্টস অফ স্পিচ, সেখান থেকে হচ্ছে ভার্ব, সেখান থেকে ভার্বের সাব ক্লাস, ঠিক আছে, সেখান থেকে ভার্বের সাব ক্লাস, সেখান থেকে ডেফিনেশন, যারা পারবে তারাই কিং। এই ক্রনোলজি বুঝছো? ক্লাসে যারা আছে তারা বুঝছো? এবার আসো ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন? ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন? তো সেটা হচ্ছে পর্তুগিজ। এটা হচ্ছে পূর্ব বাংলার ইতিহাস থেকে আমি তোমাদের পড়াই দিই। প্রথম বাংলায় কারা এসেছিলেন, কারা ব্যবসা প্রতিষ্ঠান করছেন, কারা কি করছেন, পূর্ব বাংলার ইতিহাসের মধ্যে এই জিনিসগুলো চলে আসে। এরপর হচ্ছে ইলেজি যেটা আছে, এটার অর্থ কি, মানে এটা দ্বারা কি বোঝায়? তো সেটা হচ্ছে তোমার পোয়েম অফ ল্যামেন্টেশন, শোকের কবিতা, এগুলো আছে এক কথা আর কি, এক কথা প্রকাশের মতো, বা কোনটা তার ফ্রেজ ইডিয়মস, এরকম ওই টপিকগুলো রিলেটেড, বা এরকম আরো অনেকগুলো টপিক আছে। এক কথা যে অটোবায়োগ্রাফি বলতে কি বোঝায়, এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে, তো সেগুলো আমরা পড়বো, সেগুলো বইতেই আছে, বই থেকে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাসকুলাইন নাউন, আবার নাউন থেকে আসছে, নাউনের সাব ক্লাস থেকে আসছে, ওই যে ক্রনোলজি, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ নাউন, নাউনের সাব ক্লাস থেকে। এরপর হচ্ছে ডেফিনেশন, ডেফিনেশন এবং এক্সাম্পল, ডেফিনেশন এবং এক্সাম্পল, শেষ। এই ক্রনোলজি ফলো করো, তোমাকে আটকাবে কি, ঠিক আছে? এটা হচ্ছে ডেপথ। আচ্ছা, এখন আমি মোটামুটি ক্লাস শেষ করে ফেলছি, অ্যানালাইসিস করে ফেলছি। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা তোমরা সবাই আমাকে একটু জানো, তোমরা আমার যে মেসেজটা তোমাদের দিতে চাচ্ছি ক্লাসের মাধ্যমে, সেটা বুঝছো কিনা, অ্যানালাইসিসটা বুঝছো কিনা, ধরতে পারছো কিনা, আমার সেটা জানো। সবাই একটু জানো, যারা ক্লাসে ছিল শুরু থেকে, সবাই একটু জানো আমার।
আচ্ছা, তোমরা জানো এই ফাঁকে আমি তোমাদের যারা নতুন তাদেরকে আমি বলতেছি, আমাদের এই সেকেন্ড টাইম এদের 10 জন নিয়ে একটা ছোট ব্যাচ আছে, দুর্বার 2.0। আমাদের গতবার একটা ব্যাচ ছিল, সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসছে। তো এখন তোমার দুর্বার 2.0 তে আমরা 10 জন নিয়ে আপাতত কাজ করতেছি। তো সেই সেকেন্ড টাইমের জন্য ডেডিকেটেড একটা ব্যাচ, একদম আমরা জিরো থেকে আপ টু চান্স পাওয়ার মতো যতটুকু প্রিপারেশন লাগবে সে পর্যন্ত আমরা পড়াবো, একদম বেসিক থেকে। অনেক কিছু অ্যাপিলিটেড থাকবে, মেন্টরশিপ কোর্সের সাথে থাকবে, জিকে ইংলিশ নিয়ে আমাদের আলাদা প্ল্যান আছে। তোমরা যদি কেউ আমাদের সাথে যুক্ত হইতে চাও সেখানে, বা বিস্তারিত জানতে চাও, তো আমাকে একটু হচ্ছে যে নক করতে পারো, যারা আগ্রহী আর কি। আমাদের এখানে আরো 4 জন বাকি আছে, 4টা সিট, 6 জন অলরেডি এনরোল করছে। তোমরা যদি কেউ এনরোল করতে চাও, এটার ফিটা আমি একটু বলে দিই তোমাদের। হচ্ছে যে এটার ফি আমরা প্রথমে 11,500 টাকা নির্ধারণ করছি, কিন্তু হচ্ছে যে স্টুডেন্টদের সমস্যার কারণে আমরা হচ্ছে যে এখন এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, 7,500 টাকা এটার ফুল ফি। তোমরা হচ্ছে যে কিস্তিতেও পেমেন্ট করতে পারবা, কিস্তিতে পেমেন্ট করে হচ্ছে যে ক্লাস শুরু করতে পারবা। মিনিমাম আমি বলছি যে একদম মিনিমাম যাদের বেশি সমস্যা তারা হচ্ছে 2500 টাকা দিয়ে কোর্স এনরোল করতে পারবে। আমাদের হচ্ছে 4 জন যদি হয়ে যায়, আমরা আপাতত প্রথম ব্যাচে আর কোনো স্টুডেন্টকে এনরোল করাবো না, মানে সেকেন্ড টাইম এদের ব্যাচটাতে। তো যারা আগে মানে অনেকেই বলছে যে ভর্তি হবে টবে, কিন্তু হচ্ছে যে যারা পেমেন্ট করছে আমি তাদেরকে কাউন্ট করতেছি আপাতত। তো তোমরা যারা আগ্রহী তারা হচ্ছে এনরোল করে ফেলতে পারো, আর আমার সাথে যোগাযোগ করবো অবশ্যই। আগে এনরোল করার আগে আমার সাথে যোগাযোগ করবো, আমি তোমাদের কথা বলবো, তোমাদেরকে বুঝে তারপর হচ্ছে যে তুমিও কোর্স সম্পর্কে আরো জানবা ডিটেইলে, আমি হচ্ছে তোমার সম্পর্কে একটু জেনে তারপর এনরোলমেন্ট আর কি। হ্যাঁ, সবাইকে যেভাবে নিয়েছি সেভাবেই। তো তোমরা যদি চাও আমাদের সাথে প্রিপারেশন নিতে যোগাযোগ করতে পারো আর কি। এটাই। তোমাদের আর কারো কিছু জানা থাকলে আমাকে বলো, আমি 2-1 মিনিট অপেক্ষা করতেছি, তারপরে ক্লাস শেষ করে দিই। ওকে, তাহলে আমি অফ করে দিই। হ্যাঁ।